তোমরা তো জানো যে তোমাদের হিসাব বিজ্ঞান এখন দুইটা, একটা হলো ফার্স্ট পেপার আর একটা হলো কি সেকেন্ড পেপার। ওকে, তো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম যে অধ্যায়টা, হ্যাঁ, হিসাব বিজ্ঞানের ধারণা, এটা তোমরা করে এসছো। ওই যে তোমরা যে লেনদেন অধ্যায়টা করেছো 9-10-এ, ওই লেনদেন অধ্যায়ে কী ছিল? লেনদেন যাচাই করা, তাই না? তারপরে লেনদেনের প্রভাব হিসাব সমীকরণে দেখানো, তাই না? প্রারম্ভিক মূলধন নির্ণয়, সমাপনী মূলধন নির্ণয়, এই জিনিসগুলোই হলো তোমার ওই যে হিসাব বিজ্ঞানের কি জানি প্রথম অধ্যায়টা, পরিচিতি, এই অধ্যায়। ওকে, আর তোমরা জাবেদা করেছো, তাই না? সাধারণ জাবেদা, সহকারী জাবেদা, নগদান বই করেছো, তাই না? 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া, খুচরা, সরি খুচরা করো নাই তোমরা, 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া নগদান করেছো, নগদ প্রাপ্তি জাবেদা করেছো, নগদ প্রদান জাবেদা করেছো। এই জিনিসগুলোই হলো তোমাদের 2 নম্বর অধ্যায়, হিসাবের বৈষম্য। তো আমি এই 2টা অধ্যায় এখন শুরু করতে চাচ্ছি না। যারা সায়েন্স থেকে এসছো তাদেরকে আমি এগুলো হাতে কলমে করাবো, বাট যারা কমার্সের তাদেরকে যদি আমি এই অধ্যায়গুলো করাই তারা খুব বোরিং ফিল করবে। ওকে, দ্যাটস আমি চাচ্ছি আমি আজকে তোমাদের 3 নম্বর অধ্যায়টা স্টার্ট করব। ওকে, এটা হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 3rd চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটার নাম কি? ব্যাংক সমন্বয় বিবরণী। আর মজার ব্যাপার হলো এই অধ্যায়টা করার জন্য তোমার সায়েন্স, কমার্স, আর্টস কিছু হওয়ার দরকার নেই। অনেক ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, তবে অনেকে ভয় পায় কারণ তারা ওই যে লজিক্যালি চিন্তা করে না। ওকে, তো আমরা কিভাবে চিন্তা করতে হয়, মানে লজিক্যালি কিভাবে চিন্তা করতে হয়, হ্যাঁ, তোমার আর্গুমেন্টগুলো ভ্যালিড যাতে হয়, এই ভ্যালিড আর্গুমেন্টগুলোকে ডেভেলপ করার জন্য আমরা এখন কিছু নিয়ম শিখবো। এই নিয়মগুলো শিখলে এই অধ্যায়টা অনেক ইজি হয়ে যাবে। ওকে, এবং আমি যেই নিয়মগুলোকে ফলো করব, তোমরাও যদি সেই নিয়মটাকেই ফলো করো, আত্মস্থ করো, এই অধ্যায়ের কোনো ম্যাথ কখনোই তোমার কাছে কঠিন হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমাদের এই অধ্যায়ের নাম কি স্যার? ব্যাংক সমন্বয় বিবরণী। ওকে, ব্যাংক সমন্বয় বিবরণী। আচ্ছা, তোমরা কি জানো ব্যাংক সমন্বয় বিবরণী বিষয়টা কি? ব্যাংক সমন্বয় বিবরণী হলো এরকম, যেমন ধরো আমি, মানে বা আমরা, ধরো আমরা কি, আমরা হচ্ছে প্রত্যয় কোচিং। হ্যাঁ, তো আমরা হলাম প্রত্যয়। ওকে, আমরা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছে, ধরো এবিসি ব্যাংকে। তো এবিসি ব্যাংক, তো এখানে প্রত্যয় হচ্ছে আমরা, আর এবিসি ব্যাংক হচ্ছে আরেকজন, না? তো এই প্রত্যয়কে আমরা কি বলবো, বা আমরা আমাদেরকে কি বলবো, কি হিসেবে চিন্তা করব? গ্রাহক। আর এবিসি ব্যাংক, এই এবিসি ব্যাংক ও কি? ব্যাংক। তাহলে এখানে কয়টা পক্ষ হয়ে গেল? 2টা পক্ষ। তাহলে এই যে ব্যাংকিং যে লেনদেনগুলো আছে বা ব্যাংকিং সিস্টেমের সাথে মেইনলি কয়টা পক্ষ জড়িত? 2টা। এক হলো কি? গ্রাহক, 2 হলো কি? ব্যাংক। তো আমরা নিজেদেরকে, এই যে আমরা যারা ব্যাংক সমন্বয় বিবরণী করতেছি, আমরা অলওয়েজ নিজেদেরকে কি মনে করব? গ্রাহক। উই আর নট ব্যাংক, আমরা কিন্তু ব্যাংক না, আমরা কি? গ্রাহক। ওকে, ব্যাংক হলো আরেকটা প্রতিষ্ঠান বা আরেকটা পক্ষ। ওকে, তো আমরা হচ্ছি গ্রাহক। আচ্ছা, আমরা যদি ব্যাংকে টাকা জমা দেই, ব্যাংক থেকে টাকা উঠাই, এই জমা দেয়া উঠানো এগুলোর হিসাব রাখবো নাকি রাখবো না? ইয়েস, রাখবো। আচ্ছা, আমরা কোথায় এই হিসাবগুলো রাখবো? আমাদের হিসাবের বইতে। আর আমাদের হিসাবের বইটার নাম হলো নগদান বই। কি স্যার? নগদান বই। আবার এই যে ব্যাংকে আমরা টাকা জমা দিচ্ছি, ব্যাংক থেকে টাকা উঠাচ্ছি, ব্যাংক এই জমা উত্তোলন এইগুলোর হিসাব রাখবে নাকি রাখবে না? হ্যাঁ, রাখবে না? এই যে প্রত্যয় ব্যাংকে টাকা জমা দিচ্ছে, ব্যাংক থেকে টাকা উঠাচ্ছে, ব্যাংক কি এই প্রত্যয়ের জমাকৃত টাকা, উত্তোলনকৃত টাকার হিসাব রাখবে নাকি রাখবে না? রাখবে। আচ্ছা, ব্যাংক কোথায় রাখবে? তার নিজের হিসাবের বইতে। এই ব্যাংকের হিসাবের বইটাকে আমরা বলবো পাস বই। কি বলবো? পাস বই। ওকে, তো নগদান বইয়ের আরেকটা নাম আছে, এটা হলো নগদ বিবরণী। পাস বইয়ের আরেকটা নাম আছে, সেটার নাম হলো কি? ব্যাংক বিবরণী। ওকে, আমরা একটা, যেমন আমার নাম শাহজালাল সালমান। ওকে, তো কেউ যদি বলো আচ্ছা অ্যাকাউন্টিং কে পড়ায়? শাহজালাল স্যার। আরেকজন বললো না না সালমান স্যার। ওকে, এখন বলো মানুষ কি চেঞ্জ হয়েছে না জিনিস সেম নাম 2টা, তাই না? তাহলে দেখো, আমরা ব্যাংকের যে হিসাব বিবরণী, ওই হিসাব বিবরণীটাকে আমরা পাস বই বলতে পারি, অথবা আমরা ব্যাংক বিবরণীও বলতে পারি। কেউ যদি বলো পাস বই, রাইট। কেউ যদি বলো ব্যাংক বিবরণী, এটাও কি? রাইট। আবার আমাদের যেই হিসাবের বই, আমাদের হিসাবের বইকে আমরা নগদান বই বলতে পারি। আবার যদি চাই আমরা এটাকে নগদ বিবরণীও বলতে পারি। কেউ যদি বলো আমাদের হিসাবের বইয়ের নাম হলো নগদান বই, ইটস ট্রু। আবার কেউ যদি বলো না আমাদের হিসাবের বইয়ের নাম নগদ বিবরণী,
এটাও ট্রু। ওকে, আচ্ছা এখন আমরা ধরো ব্যাংকে 100 টাকা জমা করলাম, আমরা ব্যাংকে 100 টাকা জমা করলাম। বলো এই যে আমরা ব্যাংকে 100 টাকা জমা করলাম, আমরা এই লেনদেনটার হিসাব রাখবো নাকি রাখবো না? অফকোর্স রাখবো। কোথায় রাখবো? আমাদের হিসাবের বইতে। আমাদের হিসাবের বইয়ের নাম কি? নগদ বিবরণী বা নগদান বই। আচ্ছা, তো যেহেতু আমরা জমা করেছি, আমরা কি করব? আমাদের বইতে বা আমাদের হিসাবের বইতে 100 টাকা বাড়িয়ে দিব, তাই না? ওকে, আবার এই যে আমরা যে আমাদের অ্যাকাউন্টে 100 টাকা জমা করলাম, এই লেনদেনটার হিসাব ব্যাংক রাখবে নাকি রাখবে না? ইয়েস, ব্যাংকও রাখবে। ব্যাংক কোথায় রাখবে? ব্যাংক ব্যাংক বিবরণীতে রাখবে। তাহলে ব্যাংক ব্যাংক বিবরণীতে কি করবে? টাকা কমাবে না বাড়াবে? বাড়াবে। ধরো এটা হলো আমার অ্যাকাউন্ট, ওকে, এটা হলো এটা হলো অ্যাকাউন্ট, তাই না? এটা হলো অ্যাকাউন্ট নেম। তো ব্যাংকে আমাদের একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, কি নামে? প্রত্যয় নাম। তখন তো এই অ্যাকাউন্টে আমরা যদি 100 টাকা জমা করি, এই অ্যাকাউন্টে জমা হয়েছে কত টাকা? 100 টাকা এই অ্যাকাউন্টে জমা হলো, আমরাই জমা করেছি। তো এই অ্যাকাউন্টে যখন আমরা টাকা জমা করব, তখন আমরা এই জমাটার হিসাব রাখবো নাকি রাখবো না? রাখবো। অ্যাকাউন্ট কিন্তু একটা, কিন্তু দেখো হিসাব রাখতেছে কয়জন? 2 জন। আমরা গ্রাহক, আমরা হিসাব রাখতেছি কোথায়? আমাদের হিসাবের বইতে। আবার ব্যাংক ও হিসাব রাখতেছে কোথায়? ওর হিসাবের বইতে। হ্যাঁ, এখন এই অ্যাকাউন্টে টাকা বাড়লে আমরা কি করব? বাড়াবো। ব্যাংকও কি করবে? বাড়াবে। আবার এই অ্যাকাউন্টে টাকা কমে গেলে আমরা কি করব? কমাবো। ব্যাংকও কি করবে? কমাবে। এটাই স্বাভাবিক না? যেমন এই অ্যাকাউন্টে আমরা 100 টাকা জমা করছি, তাহলে আমাদের অ্যাকাউন্টে টাকা কি বাড়ছে। সো আমরা এখন নগদান বইতে কি করব? 100 টাকা বাড়াবো, আমাদের হিসাবের বইতে 100 টাকা বাড়াবো। আচ্ছা, ব্যাংকও কি করবে? ব্যাংকের হিসাবের বইতে 100 টাকা বাড়াবে। আবার ধরো আমরা এইখান থেকে উত্তোলন করলাম, অর্থাৎ উঠালাম, উত্তোলন করলাম। কত টাকা উত্তোলন করলাম? ধরো আমরা 70 টাকা উত্তোলন করলাম। এখন বলো তো আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়ছে না কমছে? তাহলে আমরা এখন কমাবো। কোথায় কমাবো? আমাদের হিসাবের বইতে, তাই না? তাহলে আমরা আমাদের হিসাবের বই থেকে 70 টাকা কি করব? কমাবো। ব্যাংকও কি করবে? কমাবে। ব্যাংক কোথা থেকে কমাবে? ব্যাংক বিবরণী থেকে 70 টাকা কমাবে। আচ্ছা, এখন বলো তো আমাদের হিসাব অনুযায়ী, অর্থাৎ নগদান বই অনুযায়ী কয় টাকা জমা আছে? আচ্ছা, ব্যাংকের হিসাব অনুযায়ী বা ব্যাংক বিবরণ অনুযায়ী কয় টাকা জমা আছে? এটাই হওয়া স্বাভাবিক। আবার আমাদের অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি কয় টাকা জমা আছে? বলো, কোনো ঝামেলা আছে না নাই? নাই। তার মানে আমাদের হিসাব অনুযায়ী বা আমাদের হিসাবের বিবরণী অনুযায়ী এবং ব্যাংকের হিসাব অনুযায়ী বা ব্যাংকের হিসাবের বিবরণী অনুযায়ী দুটোটা ব্যালেন্স কি? ইকুয়াল। হ্যাঁ, আমি ফোন দিলাম, ভাই ব্যাংক আমার অ্যাকাউন্টে কত জমা আছে? ব্যাংক বললো আপনার অ্যাকাউন্টে 30 টাকা জমা আছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, আমার হিসাবের সাথে ব্যাংকের হিসাব কি আছে? ঠিক আছে। কিন্তু ধরো আমি ফোন দিলাম যে ভাই ব্যাংক আমার অ্যাকাউন্টে কত আছে? ব্যাংক বললো আপনার অ্যাকাউন্টে 18 টাকা জমা আছে। এখন বলো তো ঝামেলা বাঁধছে নাকি বাজে নাই? তাহলে তুমি ভাবতে পারো 12 টাকাই তো বাদে। আচ্ছা ধরো এখানে 30 মানে 30 কোটি, 18 মানে 18 কোটি। এবার বলো, আমি জানি আমার অ্যাকাউন্টে কত জমা আছে? 30 কোটি। ফোন দিলাম ব্যাংকে যে আচ্ছা একটু একটু স্টেটমেন্ট দেখে বলেন তো আমার অ্যাকাউন্টে কত আছে, একটু ব্যালেন্স চেক করে বলেন তো। ব্যাংক বললো ও আচ্ছা আপনার অ্যাকাউন্টে তো 18 কোটি আছে। বলো আমার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হবে না? আমার 12 কোটি টাকার কী হইলো? কী রে, এটা আবার কি বলে? তাহলে দেখো এতক্ষণ আমি যেটা বুঝাইতে যাচ্ছি যে এই যে আমাদের যে অ্যাকাউন্ট, আমরা ব্যাংকে যে অ্যাকাউন্টটা খুলেছি, এই অ্যাকাউন্টে যদি টাকা জমা হয় বা বাড়ে, এই অ্যাকাউন্ট থেকে যদি টাকা উঠানো হয় বা কমে, তো এই জমা কমা এই হিসাবগুলো কয় জায়গায় রাখা হয়? 2 জায়গায়। গ্রাহক হিসেবে আমরা রাখবো কোথায়? নগদান বইতে বা ব্যাংক বিবরণীতে। আবার ব্যাংকার হিসেবে ব্যাংক রাখবে কোথায়? পাসবই বা ব্যাংক বিবরণীতে। ওকে, তাহলে অ্যাকাউন্ট একটা, বাট হিসাব হচ্ছে কয় জায়গায়? 2 জায়গায়। একটা হিসাব কে করতেছে? গ্রাহক বা আমরা। আরেকটা হিসাব কে করতেছে? ব্যাংক। আমরা যেই খাতায় বা যে হিসাবের বইতে হিসাব করতেছি ওই বইটাকে আমরা কি নামে রাখতেছি? নগদ বিবরণ। ব্যাংক যে বইতে হিসাবটা করতেছে ওই হিসাবের বইটাকে ব্যাংক কি নামে রাখতেছি বা আমরা কি নামে রাখতেছি? ব্যাংক বিবরণ। এখন যদি কোনো কারণে আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়ে
কোনো কারণে যদি আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়ে, আমরা কোথায় বাড়াবো টাকাটা? নগদ বিবরণীতে। ব্যাংক কোথায় বাড়াবে? ব্যাংক বিবরণীতে। কোনো কারণে যদি আমাদের অ্যাকাউন্টে টাকা কমে, আমরা কোথায় কমাবো? নগদ বিবরণীতে। ব্যাংক কোথায় কমাবে? তাই না? কারণ আমরা তো আর জীবনও ব্যাংক বিবরণী চোখে দেখবো না। এটা যদি হইতো তাহলে ধরো 100 জমা করে 1 লাখ বাড়াই দিতাম। ইজ ইট পসিবল বলো? না, আমরা জীবনে কোনোদিন ব্যাংক বিবরণী হাতে পাবো না। আবার ব্যাংক কি কখনো আমাদের নগদ বিবরণী হাতে পাবে বলো? না। তাইলে তো ধরো আমি উঠাইছি 50,000, ব্যাংক হিসাব 5 কোটি কমাই দিত, তাই না বলো? ঘটনা এরকম ঘটে যেত না? বাট আমরা কখনোই ব্যাংক বিবরণীতে বাড়াতে কমাতে পারবো না। আবার ব্যাংকও জীবনও কখনো আমাদের নগদ বিবরণীতে বাড়াতে কমাতে পারবে না। তাহলে নগদ বিবরণীটা আমাদের, সো এখানে বাড়াইতে হলে আমরাই বাড়াবো, কমাইতে হলে আমরাই কমাবো। অর্থাৎ আমরা যদি টাকা বাড়াতে চাই কোথায় বাড়াবো? নগদ বিবরণীতে। আমরা যদি টাকা কমাতে চাই কোথায় কমাবো? নগদ বিবরণীতে। আবার ব্যাংক যদি টাকা বাড়াতে চায় কোথায় বাড়াবে? ব্যাংক বিবরণীতে। ব্যাংক যদি টাকা কমাতে চায় কোথায় কমাবে? ব্যাংক বিবরণীতে। তো এই এক্সাম্পল অনুযায়ী দেখা গেল যে যখন আমাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে 100, আমরাও বাড়িয়েছি, ব্যাংকও বাড়িয়েছে। আমরা নগদান বইতে বাড়িয়েছি, ব্যাংক বিবরণীতে বাড়িয়েছে। আবার যখন আমাদের অ্যাকাউন্ট থেকে 70 টাকা উঠানো হলো, আমরাও কমিয়েছি, ব্যাংকও কমিয়েছে। আমরা আমাদের নগদান বই থেকে কমিয়েছি, ব্যাংকের নগদান বই থেকে, এই ব্যাংক বিবরণী থেকে কমিয়েছি। সো মেয়াদকাল শেষে আমাদের ব্যালেন্স যা, ব্যাংকের ব্যালেন্সও কি হওয়া উচিত? সেম। আমাদের ব্যালেন্স যা, ব্যাংকের ব্যালেন্সও কি হওয়া উচিত? সেম। এখন আমাদের ব্যালেন্স 30, ব্যাংকের ব্যালেন্সও কত? 30। তার মানে এইখানে কোনো ঝামেলা আছে না নাই? নাই। যেহেতু ঝামেলা নাই, নগদান বইয়ের ব্যালেন্স আর ব্যাংকের ব্যালেন্স মিলে গেছে, নগদান বইয়ের ব্যালেন্স আর পাস বইয়ের ব্যালেন্স মিলে গেছে, নগদ বিবরণীর ব্যালেন্স ব্যাংক বিবরণীর ব্যালেন্স মিলে গেছে, আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা নাই, কোনো ঘাপলা বাঁধে নাই। তার মানে এইখানে ব্যাংক সমন্বয় বিবরণীর কোনো দরকার নাই। ওকে? তার মানে নগদ বিবরণীর জের বা ব্যালেন্স এবং ব্যাংক বিবরণীর জের বা ব্যালেন্স যদি ইকুয়াল হয়, সমান হয়, তাহলে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী করার কোনো প্রয়োজন নাই। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে নগদ বিবরণীর ব্যালেন্স আর ব্যাংক বিবরণীর ব্যালেন্স মিলে নাই, এলোমেলো হয়ে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে, নগদ বিবরণীতে আছে একরকম, ব্যাংক বিবরণীতে ব্যালেন্সটা কি আরেক রকম, এখন বললো ঝামেলা বাঁধছে নাকি বাঁধে নাই? আমরা কি বলতেছি? আমাদের অ্যাকাউন্টে 30 কোটি টাকা আছে, ব্যাংক বলতেছে কি না আপনাদের অ্যাকাউন্টে 18 কোটি টাকা আছে। তার মানে আমার হিসাব অনুযায়ী আর ব্যাংকের হিসাব অনুযায়ী ব্যালেন্সটা আনইকুয়াল হয়ে গেছে। তার মানে এখানে কোনো ঘাপলা আছে, ঝামেলা হয়েছে। এই ঝামেলাগুলো মিটমাট করার জন্য আমরা যে বিবরণী করব, ওই বিবরণীটার নাম হলো কি স্যার? ব্যাংক সমন্বয় বিবরণী। ওকে? তাহলে যদি কেউ তোমাকে প্রশ্ন করে যে হোয়াট ইজ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বা ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে, তাহলে আমরা কি বলবো? যে আমাদের অ্যাকাউন্টে যে টাকা জমা হয় বা যে টাকা উত্তোলন করা হয়, সে টাকার 2 জায়গায় হিসাব হয়। আমরা গ্রাহক হিসেবে নগদান বইতে হিসাব করি, আর ব্যাংকার হিসেবে পাস বইতে হিসাব করে। যদি একটা নির্দিষ্ট সময় পর নগদান বইয়ের ব্যালেন্স এবং পাস বইয়ের ব্যালেন্স ইকুয়াল হওয়া উচিত। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পর নগদান বইয়ের ব্যালেন্স এবং পাস বইয়ের ব্যালেন্স ইকুয়াল হওয়া উচিত। যদি কোনো কারণে ইকুয়াল না হয়, আনইকুয়াল হয়, তাহলে আনইকুয়াল হওয়ার বা অসমান হওয়ার যে রিজন বা কারণ, সেগুলো উদ্ঘাটন করে ভুলগুলো সমন্বয়ের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয়, ওই বিবরণীকে বলা হয় কি? ব্যাংক সমন্বয় বিবরণী। তো ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় আমরা নিজেদেরকে কি মনে করব? গ্রাহক। সো কোনো কারণে আমরা যদি টাকা বাড়াই, কোথায় বাড়াবো? নগদান বইতে। যদি টাকা কমাই, কোথায় কমাবো? নগদান বইতে। ব্যাংক যদি টাকা বাড়ায়, কোথায় বাড়াবে? ব্যাংক বিবরণীতে। ব্যাংক যদি টাকা কমায়, কোথায় কমাবে? ব্যাংক বিবরণীতে। আমরা ভুলেও, স্বপ্নের মধ্যেও ব্যাংক বিবরণীতে টাকা বাড়াবো বলো? না। কমাবো বলো? না। আবার ব্যাংক কখনোই এসে আমাদের নগদান বইতে টাকা বাড়াবে বলো? না। কমাবে বলো? না। যে যার বই মেনটেন করবে। তাহলে বলো, কোনো কারণে ব্যাংক যদি টাকা বাড়ায়, তার মানে ব্যাংক কোথায় বাড়াইছে? ব্যাংক বিবরণীতে। কোনো কারণে যদি আমরা টাকা বাড়াই, কোথায় বাড়াইছি? নগদান বইয়ে। কোনো কারণে ব্যাংক যদি টাকা কমায়, কোথায় কমাইছে? ব্যাংক বিবরণীতে। কোনো কারণে যদি আমরা টাকা কমাই, কোথায় কমাবো? নগদান বইতে। সহজ কথা না? আচ্ছা, এখন তোমরাই বলো, তোমাদের কারোর মধ্যে কি এই প্রশ্নটা জাগছে যে স্যার, নগদান বই, ব্যাংক বিবরণী, দুইটার ব্যালেন্স তো সেম হওয়ার কথা, ডিফারেন্ট কেন হচ্ছে? এই কোয়েশ্চেনটা কি তোমাদের মধ্যে কারো মানে কাজ করতেছে?
দেখো ব্যাংকে টাকা বাড়লো, আমরা নগদান বইতে বাড়ালাম, ব্যাংক বিবরণীতে বাড়ালো। ব্যাংকে টাকা কমলো বা আমাদের অ্যাকাউন্টে টাকা কমলো, আমরা নগদান বই থেকে কমালাম, ব্যাংক বিবরণী থেকে কমিয়ে দিল, বাস। তাহলে দুই হিসাবের জের কি হবে? ইকুয়াল হবে। কিন্তু কেন ইকুয়াল হয় না, কেন ডিফারেন্ট হয়? এই ডিফারেন্ট হওয়ার রিজন অনেকগুলো, বাট এর মধ্যে মেজর রিজন কয়টা? 4টা। চারটা মেজর রিজন বা কারণ আছে, যে কারণে নগদান বইয়ের ব্যালেন্স আর ব্যাংক বিবরণীর ব্যালেন্স কি হয়? ডিফারেন্ট হয়, ভিন্ন হয়। তো এই 4টা কারণ আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এক নাম্বার কারণ হলো, আমরা যদি কারো কাছ থেকে চেক, বিল বা নোট পাই, এইগুলো আদায় করার উদ্দেশ্যে আমরা আমাদের অ্যাকাউন্টে জমা করতে পারি। ধরো বেসিক্যালি আমরা নগদ টাকা ব্যাংকে জমা দিয়ে থাকি, রাইট? আমরা এটাতে ইউজ টু বা আমরা পরিচিত যে আমরা নগদ টাকা নিয়ে ব্যাংকে যাই, জমা করি। যখন আমরা নগদ টাকা ব্যাংকে জমা দিই, তখন আমরা কি করতে, আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়বে না বলো? সো আমরা সাথে সাথে নগদান বইতে বাড়াচ্ছি, ব্যাংকও সাথে সাথে ব্যাংক বিবরণীতে বাড়িয়ে দিচ্ছে। তার মানে নগদান বই ব্যাংক বিবরণীর মধ্যে কোনো ডিফারেন্স আছে বলো? না, ইকুয়াল। কিন্তু আমরা যেমন নগদ টাকা আমাদের অ্যাকাউন্টে জমা করি, তেমনি মাঝে মধ্যে আমরা ধরো কারো কাছ থেকে চেক পেয়েছি বা বিল পেয়েছি বা নোট পেয়েছি, এই প্রাপ্ত চেক, বিল, নোট এইগুলোকেও টাকার মতো করে আমরা আমাদের অ্যাকাউন্টে জমা করে দিই। তো যখন আমরা চেক, বিল, নোট আদায় করার উদ্দেশ্যে আমাদের অ্যাকাউন্টে জমা করব, আমরা কি করব জানো? আমরা গ্রাহক, আমরা সাথে সাথে আমাদের নগদান বইতে টাকাটা বাড়িয়ে দিব। ধরো আমরা ব্যাংকে 50,000 টাকার চেক জমা করছি, কারো কাছ থেকে চেক পেয়ে আদায়ের উদ্দেশ্যে আমরা ব্যাংকে জমা করছি। কয় টাকার চেক? 50,000 টাকার চেক। তো এই চেকটা আমাদের অ্যাকাউন্টে জমা করার সাথে সাথেই আমরা নগদান বইতে 50,000 টাকা বাড়িয়ে দিচ্ছি। কিন্তু ব্যাংক সাথে সাথে বাড়াবে না। ব্যাংক টাকাটা আদায় করতে পারলে বাড়াবে, আদায় করতে না পারলে বাড়াবে না। ওকে, তাহলে ধরো আমরা কারো কাছ থেকে 50,000 টাকার একটা চেক পেয়ে আদায় করার উদ্দেশ্যে আমাদের অ্যাকাউন্টে জমা করেছি, কিন্তু ব্যাংক এখনো টাকাটা আদায় করতে পারেনি বা চেকের টাকাটা ব্যাংক এখনো আদায় করেনি। তাহলে ঘটনাটা কি ঘটবে বলো তো? আমরা চেক আমাদের অ্যাকাউন্টে জমা করার সাথে সাথেই কি করলাম? নগদান বইতে 50,000 বাড়িয়ে দিলাম। কিন্তু ব্যাংক কি বাড়াইছে? ব্যাংক তো এখনো টাকা আদায় করতে পারে নাই। তাহলে ব্যাংক কি বাড়াইছে? না। তাহলে নগদান বইতে বাড়ছে, বাট ব্যাংকে টাকাটা বাড়ে নাই। এখন বলো তো দুইটার ব্যালেন্স কি সেম নাকি আনইকুয়াল? এই যে তাহলে নগদান বইয়ের সাথে ব্যাংক বিবরণীর ব্যালেন্স যে আনইকুয়াল হয়, এটার একটা রিজন, সেটা হলো আদায় করার উদ্দেশ্যে আমরা যদি আমাদের অ্যাকাউন্টে চেক, বিল, নোট এগুলো জমা দিই, আমরা কি করতেছি? সাথে সাথেই নগদান বইতে বাড়াচ্ছি, বাট ব্যাংক সাথে সাথে বাড়াচ্ছে না। ব্যাংক আদায় করতে পারলে বাড়াচ্ছে, আদায় করতে না পারলে বাড়াবে না। এই কারণেই কি হয়ে যাচ্ছে? দুইটার জের বা ব্যালেন্স ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু আমাদের ব্রেনে সেট আপ দিয়ে রাখতে হবে যে আমরা আদায় করার উদ্দেশ্যে যখনই চেক বা বিল বা নোট আমাদের অ্যাকাউন্টে জমা করব, আমরা সাথে সাথে নগদান বইতে বাড়াবো, কিন্তু ব্যাংক সাথে সাথে বাড়াবে না। ব্যাংক আদায় করতে পারলে বাড়াবে, না করতে পারলে বাড়াবে না। ধরো আমরা 3টা চেক জমা দিছি, সাপোজ ধরো 10,000 টাকার 3টা চেক আমরা আমাদের অ্যাকাউন্টে জমা দিছি। ওকে, এখন বলো আমাদের হিসাবের বইয়ের নাম কি? নগদান বই, ক্যাশ বুক। আর ব্যাংকের হিসাবের বইয়ের নাম কি? ব্যাংক স্টেটমেন্ট, তাই না? বলো, আমাদের হিসাবের বইয়ের নাম কি? ক্যাশ বুক বা সিবি বা নগদান বই। আর ব্যাংকের হিসাবের বইয়ের নাম কি? ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক বিবরণী, রাইট? তো আমরা মানে 3টা চেক পেয়ে ব্যাংকে জমা করে দিলাম আদায় করার উদ্দেশ্যে। 10,000 করে 3টা চেকের দাম কত? 30,000। তো আমরা আমাদের অ্যাকাউন্টে আদায় করার উদ্দেশ্যে কয় টাকার চেক জমা করলাম? 30,000। তো আমরা কি করব? সাথে সাথে আমাদের নগদান বইতে 30,000 টাকা কি করব? বাড়িয়ে দিব। ব্যাংক মনে করো 2টা চেকের টাকা আদায় করতে পারছে, আরেকটা এখনো পারে নাই। এখন বলো ব্যাংক কি 30,000 টাকা বাড়াবে? ব্যাংক কত বাড়াবে? ব্যাংক যা আদায় করতে পারছে তা বাড়াবে, যা আদায় করতে পারে না সেটা বাড়াবে না। তাহলে ব্যাংক বাড়ালো কত? 20,000। তাহলে বলো এই যে ঘটনাটা, এই ঘটনাটার কারণে নগদান বইতে কি প্রভাব পড়লো? 30,000 টাকা বাড়লো। ব্যাংক বিবরণীতে কি প্রভাব পড়লো? 20,000 টাকা বাড়লো। এখন এই দুইটা কি ইকুয়াল নাকি আনইকুয়াল? এই যে ডিফারেন্ট হয়ে গেছে। কেন? এই ঘটনাটার কারণে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে নগদান বই আর ব্যাংক বিবরণীর মধ্যে ডিফারেন্স হইতে পারে, এটার একটা রিজন কি, একটা কারণ কি? আদায়ের উদ্দেশ্যে জমাকৃত চেক, বিল বা নোট। ওকে, এবার আসলে আমরা দ্বিতীয় কারণটা একটু দেখি। তো আমরা অন্যের কাছ থেকে
মানে চেক পাই, বিল পাই, নোট পাই, এই টাকাগুলো আমরা আদায় করি, রাইট? আবার অনেক সময় কি হয় জানো, কেউ আমাদের কাছে টাকা পায়, ওই টাকাটা আমরা চেকের মাধ্যমে পরিশোধ করি। কিভাবে পরিশোধ করি? চেকের মাধ্যমে পরিশোধ করি। ধরো আমরা কর্মচারীদের বেতন চেকের মাধ্যমে দিলাম, ওকে? অথবা ধরো একজন পাওনাদারকে আমরা চেকের মাধ্যমে টাকা পরিশোধ করলাম, অথবা পণ্য ক্রয় করে চেকের মাধ্যমে আমরা পরিশোধ করলাম, হয় না এরকম? বা কারোর থেকে আমরা ঋণ নিয়েছিলাম, ধার নিয়েছিলাম, চেকের মাধ্যমে তার টাকাটা দিয়ে দিলাম। তো এরকম আমরা যদি কাউকে চেকের মাধ্যমে পরিশোধ করি, এই চেকটাকে বলা হয় ইস্যুকৃত চেক। কি বলে? অর্থাৎ কাউকে টাকা পরিশোধের জন্য আমি যদি চেক কাটি বা চেক দিই, এটাকে বলা হয় ইস্যুকৃত চেক। তো আমরা যখন কাউকে চেক ইস্যু করব বা কাউকে চেকের মাধ্যমে টাকা পরিশোধ করব, আমরা সাথে সাথে নগদান বই থেকে কমিয়ে দিব। কিন্তু বলো, ব্যাংক কি আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী? ব্যাংক কি অন্তর্যামী? ব্যাংক কি সাথে সাথে কমাবে? বলো না। তাহলে আমরা যাকে চেকটা দিয়েছি, সে যদি ব্যাংকে যায়, চেকটা নিয়ে চেক উপস্থাপন করে, তাহলে ব্যাংক কি করবে? টাকাটা আমাদের অ্যাকাউন্ট থেকে কমাবে। আর যদি সে না যায়, না উপস্থাপন করে, তাহলে কি ব্যাংক কমাবে? বলো না। তাহলে এইটা হলো আরেকটা রিজন, নগদান বইয়ের সাথে পাস বই বা ব্যাংক বিবরণীর অমিল হওয়ার বা গরমিল হওয়ার। তাহলে আমরা যখন কাউকে কোনো একটা চেক ইস্যু করব বা কাউকে চেকের মাধ্যমে অর্থ পরিশোধ করব বা কাউকে চেক কাটবো, আমরা সাথে সাথে ওই টাকাটা নগদান বই থেকে কমিয়ে দেব। কিন্তু ব্যাংক সাথে সাথে নগদান বই থেকে কমাবে না। যাকে চেক দিয়েছি সে যদি ব্যাংকে চেক উপস্থাপন করে, তাহলে ব্যাংক কমাবে। আর সে যদি ব্যাংকে উপস্থাপন না করে চেকটা, তাহলে ব্যাংক কমাবে না। যেমন ধরো আমরা একটা এক্সাম্পল দিই, আমাদের বইয়ের নাম কি? নগদান বই বা ক্যাশ বুক। ব্যাংকের বিবরণী মানে ব্যাংকের বইয়ের নাম কি? হিসাবের বইয়ের নাম ব্যাংক বিবরণী বা ব্যাংক স্টেটমেন্ট, রাইট? ধরো আমরা কি করলাম, ধরো আমরা 10,000 টাকার 10,000 দুইজন লোককে দুইটা চেক ইস্যু করলাম। ধরো দুইজন পাওনাদার, মিস্টার এ এবং মিস্টার বি। তো মিস্টার এ কে আমরা 10,000 টাকা পরিশোধ করলাম চেক ইস্যুর মাধ্যমে, মিস্টার বি কেও আমরা 10,000 টাকা পরিশোধ করলাম চেক ইস্যুর মাধ্যমে। এখন বলো, আমরা কয়টা চেক ইস্যু করেছি? দুইটা। 10 কত টাকার চেক? 20,000 চেক। তাহলে আমরা 20,000 টাকা কি করব? নগদান বই থেকে সাথে সাথে কমিয়ে দেব। আমরা যখনই কাউকে চেক ইস্যু করব, আমরা সাথে সাথে যত টাকার চেক ইস্যু করছি তত টাকা কি করব? নগদান বই থেকে কমিয়ে দেব। এখন ব্যাংকের সাথে সাথে কমাবে? বলো না। যাকে আমরা চেক ইস্যু করেছি সে যদি ব্যাংকে যায়, চেকটা উপস্থাপন করে, তাহলে ব্যাংক কমাবে। আর না হলে, এখন ধরো মিস্টার এ ব্যাংকে চলে গেছে, গিয়ে টাকাটা উঠাইছে, কিন্তু মিস্টার বি সে যায় নাই। সে চিন্তা করলো আমি কালকে যাবো না, আজকে থাক, বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাইতেছে। এখন বলো তো, ব্যাংক কি 20,000 টাকা কমাবে? না। ব্যাংক কত কমাবে? 10,000। কেন? কারণ একটা চেক ব্যাংকে উপস্থাপন করা হয়েছে, সো ব্যাংক ওই একটা চেকের টাকাই কমাবে। সে কিন্তু মিস্টার বির যে চেক, সেই চেকের টাকাটা কমাবে না। দেখো আমরা কি শুধু একটা কমিয়েছি না, আমরা এ বি সবই কমিয়ে দিচ্ছি। তাহলে আমরা যখনই চেক ইস্যু করবো, সাথে সাথেই আমরা কি করব? কমিয়ে দিব। এটা উপস্থাপন করলো কি করলো না, এটা আমরা ভাববো না, আমরা সাথে সাথেই কি করব? কমায় দিব। কিন্তু ব্যাংক সাথে সাথে কমাবে না। যেই চেকটা উপস্থাপন করা হয়েছে, ব্যাংক ওই চেকের টাকাটা কমাবে। যেটা এখনো উপস্থাপন করা হয় নাই, ব্যাংক ওটার টাকা কমাবে না। তাহলে বলো, এই ঘটনাটা দ্বারা কি প্রভাব পড়লো? নগদান বই থেকে 20,000 টাকা কমলো, কিন্তু ব্যাংক বিবরণীতে কমলো কত? 10,000। তাহলে বলো, নগদান বইয়ে যা আছে ব্যাংক বিবরণীতে কি তাই আছে, নাকি দুইটা দুই রকম? এই যে গরমিল বেঁধে গেছে। তাহলে গরমিল বাঁধার, অর্থাৎ নগদান বই আর ব্যাংক বিবরণীতে গরমিল হওয়ার বা সমান না হওয়ার একটা রিজন কি? আমরা যদি আদায়ের উদ্দেশ্যে চেক, বিল, নোট আমাদের অ্যাকাউন্টে জমা করি, ব্যাংকে জমা করি, আমরা নগদান বইতে বাড়াচ্ছি, কিন্তু ব্যাংক আদায় করলে বাড়াচ্ছে, না করলে বাড়াচ্ছে না। আবার আমরা যদি কাউকে চেক ইস্যু করি, আমরা সাথে সাথে নগদান বই থেকে কমাচ্ছি, কিন্তু ব্যাংক চেকটা যদি ব্যাংক উপস্থাপিত হয় তাহলে ব্যাংক কমাচ্ছে, আর না হলে ব্যাংক কমাচ্ছে না। ওকে, আচ্ছা, এবার আসলে আমরা থার্ড রিজনটা নিয়ে একটু দেখি। তৃতীয় রিজনটা কি? আচ্ছা, তৃতীয় রিজন, যদি দেখো মানে যারা অনেক ধনী বা অনেক ইম্পর্টেন্ট পার্সন বা অনেক বড় ব্যবসায়ী, তারা না অনেক সময় তাদের বিভিন্ন কাজের জন্য ব্যাংকের সাহায্য নেয়। তো এই ক্ষেত্রে ব্যাংক কি করে? তার ক্লায়েন্টের বা গ্রাহকের ওসি হিসেবে কাজ করে, প্রতিনিধি বা সাহায্যকারী হিসেবে কাজ করে। তো ধরো আমাদের যে ব্যাংক, সে আমাদের ওসি হিসেবে কাজ করে বা সাহায্যকারী হিসেবে
কাজ করে। তো ব্যাংক কী করে, আমাদের হয়ে আমাদের দেনাদারের কাছ থেকে বিভিন্ন টাকা আদায় করে, বা আমাদের বিনিয়োগের টাকা আদায় করে, বা আমাদের লভ্যাংশ আদায় করে এগুলো আমাদের অ্যাকাউন্টে জমা করে দেয়। আবার ব্যাংক অনেক সময় আমাদের হয়ে আমাদের পাওনাদারদেরকে টাকা পরিশোধ করে, বিল পরিশোধ করে, হ্যাঁ। তো এরকম বিভিন্ন পেমেন্ট পরিশোধ করে দেয়। ওকে, তো এটা কিন্তু রিয়েল, ইটস ট্রু, মানে বাস্তব জীবনে এরকমটা হয়। তো ধরো ব্যাংক আমাদের হয়ে আমাদের টাকা আমাদের অজান্তে আদায় করেছে। এখন ব্যাংক কী করবে বলো তো? ব্যাংক তো আমাদের টাকা আদায় করেছে, ধরো আমাদের বিনিয়োগের টাকা আদায় করছে, বা আমাদের লভ্যাংশ আদায় করছে, বা আমাদের প্রাপ্য বিলের টাকা ব্যাংক আদায় করছে। তো ব্যাংক এই টাকাগুলো আদায় করলে কি করবে? আমাদের অ্যাকাউন্টে জমা করবে। এবং আমাদের অ্যাকাউন্টে টাকা জমা করার কারণে ব্যাংক কী করবে? ব্যাংক বিবরণীতে টাকাটা বাড়িয়ে দিবে। কিন্তু আমরা কি এগুলো জানি? যেহেতু আমাদের অজান্তে ঘটছে বিষয়গুলো, আমরা কি এটা জানি? জানি না। আমরা কি নগদান বইতে বাড়াবো বলো? না। তাহলে ব্যাংক আমাদের অজান্তে যদি আমাদের কোনো টাকা আদায় করে, তাহলে ব্যাংক বিবরণীতে কি করবে? টাকা বাড়াবে। বাট যেহেতু আমরা জানি না, আমরা কিন্তু নগদান বইতে বাড়াই নাই। দ্যাটস ওয়াই নগদান বইয়ের তুলনায় ব্যাংক বিবরণীতে টাকা কী হবে? বেশি হয়ে যাবে। বা ব্যাংক বিবরণীর তুলনায় নগদান বইতে কী হবে? টাকা কম হয়ে যাবে। তার মানে গরমিল বেঁধে যাবে। বুঝতে পেরেছ? আচ্ছা, আরেকটা হলো লাস্ট ওয়ান। ব্যাংক অনেক সময় আমাদের হয়ে আমাদের বিভিন্ন বিল বা ব্যয় পরিশোধ করে দেয়। তো ব্যাংক যদি আমাদের হয়ে আমাদের বিল পরিশোধ করে, পাওনাদারকে পরিশোধ করে, কিস্তি পরিশোধ করে, বা কোনো ব্যয় পরিশোধ করে, তাহলে বলো তো ব্যাংক আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়াবে না কমাবে? যেহেতু ব্যাংক টাকা পরিশোধ করছে, সো আমাদের অ্যাকাউন্ট থেকে ব্যাংক কী করবে? টাকা কমাবে। সো ব্যাংক বিবরণী থেকে টাকাটা কী করবে? কমিয়ে দিবে। বাট আমরা কি এটা জানি? নো, আমরা কিন্তু জানি না। তাহলে বলো তো আমরা কি নগদান বইতে কমাচ্ছি? না। তাহলে নগদান বইতে কিন্তু কমতেছে না, বাট ব্যাংক বিবরণীতে ব্যাংক কমিয়ে দিচ্ছে। তার মানে নগদান বইয়ে যা আছে ব্যাংক বিবরণীতে কি তা আছে, নাকি তার চেয়ে কম আছে? অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী যা আছে নগদান বই অনুযায়ী তা আছে, না তার চেয়ে বেশি আছে? তার মানে গরমিল বেঁধে গেছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই অধ্যায়ের ম্যাথগুলো যখন আমরা করব, আমরা নিজেদেরকে গ্রাহক মনে করব। আমরা টাকা বাড়ালে নগদান বইতে বাড়াবো, কমালে নগদান বইতে কমাবো। আরেকটা পক্ষকে ব্যাংক, সে ব্যাংক মানে ব্যাংকার হিসেবে ব্যাংকও কী করবে? হিসাব রাখবে। আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়লে ব্যাংক বিবরণীতে বাড়াবে, আমাদের অ্যাকাউন্টে টাকা কমলে ব্যাংক বিবরণী থেকে টাকা কমিয়ে দিবে। তো নগদান বইয়ের ব্যালেন্স এবং ব্যাংক বিবরণীর ব্যালেন্স যদি ইকুয়াল হয়, এবং এটা হওয়া উচিত, তাহলে আর কোনো ঝামেলা নেই। বাট যদি আনফর্চুনেটলি নগদান বইয়ের ব্যালেন্স আর ব্যাংক বিবরণীর ব্যালেন্স ইকুয়াল না হয়, তখন কেন ইকুয়াল হইল না, কেন গরমিল হইল, এই কারণগুলো উদ্ঘাটন করা এবং সংশোধনের উদ্দেশ্যে আমরা যে বিবরণী প্রস্তুত করব, ওই বিবরণীটার নাম কি স্যার? ব্যাংক সমন্বয় বিবরণী। আর ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় এই নগদান বই আর পাস বই, বা নগদ বিবরণী আর পাস বিবরণী, এই দুই বিবরণীর মধ্যে কেন ডিফারেন্ট হয়, কেন ডিফারেন্স দেখা দেয়? কয়েকটা কারণে। এই কারণগুলোকে আমরা কয় ভাগ করলাম? 4 ভাগ। একটা হলো কি আদায়ের উদ্দেশ্যে জমাকৃত চেক, আরেকটা কি ইস্যুকৃত চেক, আরেকটা কি ব্যাংক কর্তৃক সরাসরি আদায়, আরেকটা কি ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ। এই 4টা কারণেই বেসিক্যালি কি হচ্ছে? নগদান বইয়ের সাথে ব্যাংক বিবরণীর পার্থক্য সৃষ্টি হচ্ছে। ওকে স্যার, বুঝতে পারলাম আমরা? আচ্ছা স্যার, তাহলে আমরা অলরেডি বেসিকগুলো শিখে ফেলছি, তাই না? যে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে করব। তো দেখো, এখন আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি, যাতে করে আমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যায়। ওকে, এটা একটা এক্সাম্পল। তো অবশ্যই এটা একটা বোর্ড কোয়েশ্চেন, আমরা এক্সাম্পল হিসেবে এখন এটা সলভ করব। আচ্ছা, তো এই কোয়েশ্চেনটা পুরোটুকু পড়ার আগে আমরা জাস্ট ফার্স্ট লাইনটা পড়ব। হ্যাঁ, সেটা কি বলছে? নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 70,000 টাকা। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 70,000 টাকা। তো আমরা জানি ব্যাংক সমন্বয় বিবরণীতে কয়টা বিবরণী থাকে? 2টা। এক হলো কি নগদ বিবরণী বা নগদান বই, 2 হলো কি ব্যাংক বিবরণী বা পাস বই। তো নগদান বই মোতাবেক যদি ব্যাংক জমা থাকে, আমাদের করণীয়টা কি বলো তো? ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা কত, বা পাস বই অনুযায়ী ব্যাংক জমা কত, সেটা বের করা। ওকে, তার মানে আমরা প্রথম লাইনটা দেখলেই বুঝে যাব যে আমরা এখানে কি করতে যাচ্ছি, তাই না? আর যদি এখানে পাস বই অনুযায়ী থাকে, তাহলে নগদান বই অনুযায়ী কত সেটা আমরা বের করব। যদি পাস বই নগদান বই দুইভাবেই টাকা দেয়া থাকে,
তাহলে আমরা দুটোটা ব্যালেন্সকে ইকুয়াল করব, দুটোটা ব্যালেন্সকে সমন্বয় করব। ওকে, তো যাই হোক আমরা এখন এই ম্যাথটা একটু সলভ করি। ওকে, তো আমরা পুরো কোয়েশ্চেনটা পড়ার আগে জাস্ট মানে প্রথম যেই কাজটা করব সেটা হলো এই প্রথম লাইনটা পড়ে ওই অনুযায়ী আমরা ছকটা এঁকে ফেলবো। ব্যাংক সমন্বয় বিবরণীর কি এঁকে ফেলবো? ছক এঁকে ফেলবো। হ্যাঁ, তো চলো আমরা ছকটা আঁকি। এটা হলো জনাব রহমান, জনাব রহমান এর ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী। ওকে, আচ্ছা এখানে কি তারিখ দেয়া আছে? 31 ডিসেম্বর, তাই না? 2018 ইং সমাপ্ত বছরের জন্য, বছরের জন্য। ওকে, তো দেখো ছকটা কিরকম হবে। একটা অ্যাজ ইউজুয়াল ছক, বিবরণ হবে আর দুইটা টাকার ঘর হবে। ওকে, বিবরণ, টাকা টাকা, বিবরণ টাকা টাকা, দুইটা টাকার ঘর, এই হলো আমাদের ছক। এখন আমরা কি করব? কোন বই অনুযায়ী টাকা আছে? নগদান বই। যেই অনুযায়ী টাকা দেয়া থাকবে কোয়েশ্চেনে সেটাকে আমরা উপরে লিখব। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখি নগদান বই মোতাবেক, নগদান বই মোতাবেক ব্যাংক জমা, তাই না স্যার? ব্যাংক জমা, ব্যাংক জমার উদ্বৃত্ত একই কথা, কিন্তু ব্যাংক জমাতিরিক্ত এটা কিন্তু আলাদা। হ্যাঁ, ব্যাংক জমা, ব্যাংক জমার ডেবিট ব্যালেন্স, ব্যাংক জমার উদ্বৃত্ত এগুলো সেম, ব্যাংক জমা। বাট ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স নগদান বই অনুযায়ী এগুলো হলো জমাতিরিক্ত। ওকে, তাহলে আমাদের নগদান বই অনুযায়ী ব্যাংক জমা আছে, আমরা লিখলাম কত স্যার? 70,000 আমরা মেন কলামে বসালাম। ওকে, এখন দেখো এই জায়গায় যেই বই নিচে ঠিক তার বিপরীতটা হবে, তাহলে নগদান বইয়ের বিপরীত কি? পাস বই। তাহলে আমরা এখানে কি লিখব? পাস বই মোতাবেক ব্যাংক জমা। ওকে, এটা কত আমরা কি জানি? আমরা জানি না, বাট লিখে রাখলাম এটা কত, এটাই আমরা বের করব। এটাই হলো আমাদের করণীয়। এই যে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করব, কেন? নগদান বই অনুযায়ী যে জমাটা দেয়া আছে ওই জমাটাকে ব্যবহার করে আমরা পাস বই মোতাবেক বা ব্যাংক বিবরণী মোতাবেক কত জমা আছে সেটা বের করব। ওকে, তো ছকের স্টার্টিংটা হচ্ছে নগদান বই মোতাবেক, যেহেতু এটা কোয়েশ্চেনে দেয়া আছে, আর এন্ডিংটা হচ্ছে কি? পাস বই মোতাবেক। আর এই যে খালি জায়গাটা, এই জায়গাটা কয় ভাগ হয়ে যাবে? দুই ভাগ। একটা অংশ কি? যোগ, আর একটা অংশ বিয়োগ। ওকে স্যার, এই যে আমাদের এখানে যে লেনদেনগুলো দেয়া আছে এই লেনদেনগুলোর মধ্য থেকে কিছু কিছু লেনদেন আমরা কোন অংশে বসাবো? যোগের অংশে। আর কিছু কিছু লেনদেন বিয়োগের অংশে। ওকে, এর জন্য আমরা একটা অংশ যোগ আর একটা অংশ কি? বিয়োগ রাখলাম। ওকে, ছক আঁকা শেষ। এবার আমাদের কি করতে হবে? এই লেনদেনগুলোকে যোগের অংশে অথবা বিয়োগের অংশে বসাতে হবে। ওকে, এখন আসো এই লেনদেনগুলোকে আমি যোগের অংশে বসাবো নাকি বিয়োগের অংশে বসাবো, এই ডিসিশনটা নেয়ার জন্য আমরা প্রত্যেকটা লেনদেনকে দুইটা টেস্ট করব। কয়টা টেস্ট? দুইটা টেস্ট। অ্যাট ফার্স্ট আমি লেনদেনটাকে পড়ব, দেন লেনদেনটাকে পড়ার পর আমরা ফার্স্ট যে জিনিসটা করব সেটা হলো এই লেনদেনের কারণে নগদান বইতে কি প্রভাব পড়ছে, ব্যাংক বিবরণীতে কি প্রভাব পড়ছে, অর্থাৎ প্রতিটা লেনদেনের প্রভাব আমরা বিশ্লেষণ করব। লেনদেনটা পড়ার পর এই লেনদেনের কারণে নগদান বইয়ে কী প্রভাব পড়লো, ব্যাংক বিবরণীতে কী প্রভাব পড়লো, আমরা অ্যাট ফার্স্ট সেই প্রভাবটা ফাইন্ড আউট করব। ওকে, অ্যান্ড প্রভাবটা ফাইন্ড আউট করার পর আমরা কি করব? কম্পেয়ার করব। কি করব? কম্পেয়ার করব নগদান বইয়ের সাথে ব্যাংক বিবরণীর, অথবা ব্যাংক বিবরণীর সাথে নগদান বইয়ের। কম্পেয়ার করে যদি আমাদের বেশি মনে হয় আমরা যোগের অংশে বসাবো, কম্পেয়ার করে যদি আমাদের কম মনে হয় বিয়োগের অংশে বসাবো। ওকে, তো বিষয়টা হয়তো তোমরা বুঝো নাই, বাট দেখো আমি এটা ক্লিয়ার করতেছি কনসেপ্টটাকে। হ্যাঁ, এটার নাম হলো নগদান বই, আমি সংক্ষেপে লিখলাম ক্যাশ বুক, আর এটা হলো পাস বই, ব্যাংক স্টেটমেন্ট সংক্ষেপে। হ্যাঁ, ক্যাশ বুকের অংশ, পাস বইয়ের অংশ। ওকে, আচ্ছা, তো
তো 1 নাম্বারটা তো আমরা এখানে বসিয়েছি, এবার আমরা 2 বসাই। 2, হ্যাঁ, 2 যোগে বসবে না বিয়োগে বসবে, এই ডিসিশনটা নেওয়ার জন্য আমরা কয়টা কাজ করব? প্রথম কাজ কি, যে 2 নাম্বার লেনদেনের কারণে ক্যাশ বুকে কি প্রভাব পড়লো, ব্যাংক স্টেটমেন্টে কি প্রভাব পড়লো, আগে আমরা প্রভাবটা দেখব। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে আমরা একটু দেখি, 5,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। 5,000 টাকার একটি ইস্যুকৃত চেক, তার মানে আমরা একটা চেক ইস্যু করেছি, 5,000 টাকা মূল্যের একটা চেক আমরা ইস্যু করেছি, অর্থাৎ কোনো একজনকে আমরা 5,000 টাকার একটা চেক দিয়েছি। তো আমরা যখন কাউকে চেক দেই বা কাউকে চেক ইস্যু করি, আমরা জানি আমরা সাথে সাথে কি করব, নগদান বই থেকে কমিয়ে দেবো। আমরা তো গ্রাহক, আমরা কাউকে চেক ইস্যু করার সাথে সাথেই আমরা নগদান বই থেকে কমিয়ে দেব। ওকে, আচ্ছা, কিন্তু ব্যাংক সাথে সাথে কমাবে না। এই চেকটা যাকে দিয়েছে সে যদি ব্যাংকে উপস্থাপন করে, তাহলে ব্যাংক কি করবে, টাকাটা কমিয়ে দেবে ব্যাংক বিবরণী থেকে। আর যদি যাকে চেকটা দিয়েছে সে যদি ব্যাংকে উপস্থাপন না করে, তাহলে কি ব্যাংক পরিশোধ করবে, ব্যাংকে কমাবে না। তাহলে দেখো এখানে 5,000 টাকার ইস্যুকৃত একটি চেক, অর্থাৎ আমরা একটা চেক ইস্যু করেছি যার মূল্য 5,000 টাকা, পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপিত হয় নাই, অর্থাৎ ব্যাংক এখনও এই টাকাটা কি করে নাই, পরিশোধ করে নাই। তাহলে আসো, এই যে আমরা চেক ইস্যু করলাম, এর ফলে নগদান বইতে কি প্রভাব পড়লো, নগদান বই থেকে 5,000 টাকা কমে গেল। ব্যাংক বিবরণীতে কি প্রভাব পড়লো, ব্যাংক বিবরণীতে কোনো প্রভাবই পড়ে নাই, কারণ এটা ব্যাংক এখনো পরিশোধ করে নাই। ওকে, আচ্ছা, তাহলে নগদান বইতে 5,000 কমেছে কিন্তু ব্যাংক বিবরণীতে কমে নাই, আমরা এইভাবে চিন্তা করবো। হ্যাঁ, নগদান বইতে কমেছে কিন্তু ব্যাংক বিবরণীতে কমে নাই, প্রভাব বুঝে গেল। ওকে, এবার আমরা কি করব, কম্পেয়ার করব। কি করব, দেখো কম্পেয়ার দুইভাবে করা যায়। কিভাবে, যে নগদান বইয়ের তুলনায় ব্যাংক বিবরণীতে বেশি নাকি কম, এটা একটা মেথড। নগদান বইয়ের তুলনায় ব্যাংক বিবরণীতে বেশি আছে নাকি কম আছে। আবার তুমি যদি চাও এইভাবেও কম্পেয়ার করতে পারো, ব্যাংক বিবরণীর তুলনায় নগদান বইতে বেশি আছে নাকি কম আছে। ওকে, তা দেখো নগদান বইয়ের তুলনায় ব্যাংক বিবরণীতে বেশি বা কম, ব্যাংক বিবরণীর তুলনায় নগদান বইতে বেশি বা কম, দুইভাবে কম্পেয়ার করা যায়। এখন আমরা কিভাবে করব, এটা হলো পয়েন্ট। আমরা কি নগদান বইয়ের তুলনায় ব্যাংক বিবরণীতে বেশি বা কম এভাবে করব, নাকি ব্যাংক বিবরণীর তুলনায় নগদান বইতে বেশি বা কম এভাবে করব। দেখো এটার উত্তর হলো, এই যে তুমি যে ঘরটা এঁকেছো না, ব্যাংক সমন্বয় বিবরণীর যে ছকটা এঁকেছো, এই ছকের উপরে কে আছে, নিচে কে আছে, পাস বই। তার মানে আমরা কম্পেয়ার করি সবসময় উপরের তুলনায় নিচে। কিভাবে স্যার, উপরের তুলনায় নিচে, যে এরকম নগদের তুলনায় পাস বই। তাহলে কম্পেয়ারটা হবে কি, নগদের তুলনায় পাস বইতে বেশি থাকলে যোগের অংশে, নগদের তুলনায় পাস বইতে কম থাকলে বিয়োগের অংশে। বুঝছো, এইভাবে আমরা কম্পেয়ার করব। হ্যাঁ, যদি উপরে পাস বই থাকতো নিচে নগদান বই থাকতো, তাহলে কিন্তু আমরা উল্টা করতাম, তাই না? তখন আমরা পাস বইয়ের তুলনায় নগদান বইতে বেশি থাকলে যোগ করতাম, পাস বইয়ের তুলনায় নগদান বইতে কম থাকলে বিয়োগ করব। বুঝছো? এখন তাহলে বলো, আমরা এই ম্যাথটার ক্ষেত্রে কিভাবে কম্পেয়ার করবো? আমাদের অ্যারোটা কি ঠিক আছে? অ্যারোটা ঠিক আছে তো? উপরে কে, নগদান বই, নিচে তাহলে নগদের তুলনায় পাস বই, অর্থাৎ নগদ থেকে পাস বইয়ের দিকে যাব, তাই তো? আমরা আসি কোথায়, নগদে যাবো কোন দিকে, পাস বইতে। অর্থাৎ নগদান বইয়ের তুলনায় পাস বইতে বেশি থাকলে যোগ, নগদান বইয়ের তুলনায় পাস বইতে কম থাকলে বিয়োগ, রাইট? আচ্ছা, এখন স্যার বলো, এই যে 2 নম্বর লেনদেন, আমরা 5,000 টাকার চেক ইস্যু করলাম কিন্তু ব্যাংকে এখনো এটা উপস্থাপন করা হয়নি, এর ফলে কি ঘটলো, নগদান বইতে 5,000 টাকা কমলো কিন্তু ব্যাংক বিবরণীতে কোনো টাকা কমে নাই। তাহলে নগদান বইতে কমেছে বাট ব্যাংক বিবরণীতে কমে নাই। যখন তুমি কম্পেয়ার করবা, তুমি যেখানে আসো আগে ওই অবস্থাটা স্পষ্ট করো। তুমি আসো কোথায়, নগদান বইতে। কোথায় আসো? তাহলে নগদান বইয়ের প্রভাবটা আগে বলো, কি হয়েছে, কমে গেছে। দেন পাস বইতে কমে নাই। তাহলে নগদান বইতে কমছে বাট পাস বইতে কমে নাই। তাহলে বলো, নগদান বইতে যা আছে পাস বইতে কি তা আছে না বেশি আছে? কি আছে? কত বেশি আছে? 5,000 বেশি আছে। কত? 5,000 টাকা বেশি আছে, তাই না? আমরা বুঝতে পারলাম
যে নগদান বই থেকে কমে গেছে কিন্তু পাস বই থেকে কোনো টাকা কমে নাই, তার মানে নগদান বইতে যা আছে তার তুলনায় পাস বইতে বেশি আছে, আর বেশি থাকলে কোন অংশে? যোগের অংশে। তাহলে আমরা 2 নম্বর লেনদেনটা কোন অংশে বসাবো? যোগের অংশে বসাবো। আমরা কি লিখবো? ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। উপস্থাপিত হয়নি। কত স্যার? 5,000 টাকা। বুঝা গেল? এখন তুমি যদি এইভাবে কম্পেয়ার করতা, যদি উল্টা কম্পেয়ার করতা, হ্যাঁ এইভাবে কম্পেয়ার না করে যদি এইভাবে করতা, তাহলে কি বলতা? যে ব্যাংক বিবরণীতে কমে নাই কিন্তু নগদান বইতে কমছে, ব্যাংক বিবরণীতে কমে নাই বাট নগদ বিবরণীতে কমছে। তাহলে ব্যাংক বিবরণীর তুলনায় নগদ বিবরণীতে কি আছে? কম আছে। তাহলে কোথায় যাবে? বিয়োগে। তাহলে তোমার অঙ্কটাই পুরো ভুল হয়ে যেত। যোগেরটা পুরো কোথায় চলে গেল? বিয়োগে চলে গেল। দিন পুরো রাত হয়ে গেল। বিষয়টা এরকম না? তাহলে দেখো, ফার্স্ট অফ অল আমরা প্রভাব দেখাবো, আর প্রভাব দেখানোটাই নট এনাফ। তোমাকে অ্যাপ্রোপ্রিয়েটলি কম্পেয়ার করতে হবে। প্রভাব দেখানোর পর তুমি যে কম্পেয়ার করবা, এই কম্পেয়ারটা তোমাকে কিভাবে করতে হবে? অ্যাপ্রোপ্রিয়েটলি। যদি উল্টাপাল্টাভাবে কম্পেয়ার করো তাহলে যোগগুলা বিয়োগে চলে যাবে, বিয়োগটা যোগে চলে যাবে। আর কম্পেয়ার করার জন্য তুমি কাকে ফলো করবা? যে তোমার বিবরণীর উপরে কে আছে, নিচে কে আছে। অ্যারোটা কি হবে? উপরের তুলনায় নিচের দিকে যাবে। অর্থাৎ উপরে আছে কে? দুইটার মধ্যে নগদান বই। তাহলে নগদান বইয়ের তুলনায় ব্যাংক বিবরণী। এইভাবে আমরা কম্পেয়ার করব। ওকে স্যার? বুঝা গেল? ওকে ফাইন। তাহলে নগদান বইতে 5,000 কমছে, ব্যাংক বিবরণীতে কোনো টাকা কমে নাই। তাহলে নগদান বইয়ে যা আছে তার তুলনায় ব্যাংক বিবরণীতে 5,000 টাকা বেশি আছে। সো আমরা এটাকে যোগে বসালাম। আচ্ছা, এবার আসো 3 নম্বর লেনদেনটা কোথায় বসবে? সেম কাজ। কয়টা? এক। প্রভাব মানে নগদান বইয়ে এবং ব্যাংক বিবরণীতে কি প্রভাব পড়লো সেটা দেখব, দেন কম্পেয়ার করব। আচ্ছা ঠিক আছে। তাহলে 3 কি বললো? 10,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে। 10,000 টাকার একটা চেক আদায়ের জন্য আমরা ব্যাংকে জমা দিয়েছি। তাহলে বলো তো, আমরা যখনই আদায়ের উদ্দেশ্যে ব্যাংকে চেক জমা দিব, নোট জমা দিব, আমরা কি করব বলো তো? সাথে সাথে নগদান বইতে বাড়িয়ে দিব। তাহলে আদায়ের জন্য 10,000 টাকার একটা চেক আমরা যখন ব্যাংকে জমা দিলাম, আমরা গ্রাহক কি করলাম? সাথে সাথে নগদান বইতে 10,000 টাকা বাড়িয়ে দিলাম। কিন্তু ব্যাংক কি সাথে সাথে বাড়াবে বলো? নাকি ব্যাংক আদায় করলে বাড়াবে, না করলে বাড়াবে না? এখন বলো, ব্যাংক এই চেকের টাকাটা এখনো কি করে নাই? আদায় করে নাই, কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি। তাহলে ব্যাংক কি বাড়িয়েছে বলো? না, ব্যাংক কিছুই করে নাই। এবার আসো, তাহলে আমরা প্রভাবটা কি পেলাম? নগদান বইতে কি হলো? 10,000 টাকা বাড়লো কিন্তু ব্যাংক বিবরণীতে কোনো টাকা বাড়ে নাই। তাহলে নগদান বইতে বেড়েছে কিন্তু ব্যাংকে বাড়ে নাই। তাহলে নগদান বইয়ের তুলনায় ব্যাংক বিবরণীতে বেশি আছে না কম আছে? গুড। কি আছে? কম আছে। নগদান বইতে কিন্তু বাড়ছে বাট ব্যাংক বিবরণীতে বাড়ে নাই। তাহলে নগদান বইয়ে যা আছে সেই অনুযায়ী ব্যাংক বিবরণীতে কম আছে। দেখো, আমরা এই লেনদেনটাকে এই লেনদেনের সাথে তুলনা করব না। প্রত্যেকটা লেনদেন স্পেসিফিক। জাস্ট ওই লেনদেনের কারণে কি হলো এটা চিন্তা করব। ওই লেনদেনের কারণে বেশি না কম, এটা আগেরগুলোর সাথে পরেরগুলো আমরা কি করব না, রিলেট করব না। হ্যাঁ, তাহলে আমরা এখন জাস্ট 3 নম্বর লেনদেনের কারণে কি ঘটলো ওইটাই চিন্তা করি। তাহলে 3 নম্বর লেনদেনের কারণে নগদান বইতে 10,000 বাড়লো কিন্তু ব্যাংক বিবরণীতে বাড়ে নাই। অর্থাৎ 3 নম্বর লেনদেনের কারণে নগদান বইতে যা আছে তার তুলনায় ব্যাংক বিবরণীতে কম আছে। কত কম আছে? 10,000 কম আছে। তাহলে কম হইলে কি করতে হবে? বিয়োগের অংশে বসাইতে হবে। তাহলে 3 নম্বর লেনদেনটা আমরা কোন অংশে বসাবো? বিয়োগের অংশে। কি লিখবো? আদায়ের উদ্দেশ্যে জমাকৃত চেক এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ব্যাংক কর্তৃক আদায় হয়নি। কয় টাকা স্যার? 10,000 টাকা। আমরা এখানে লিখে দিলাম 10,000 টাকা। ওকে। আচ্ছা, এবার আসো 4। দেখো, অনেক পদ্ধতি আছে, এইগুলো অনেকে বাথরুম পদ্ধতিও ফলো করে। হ্যাঁ, বাথরুমে বসে বসে নাকি আবিষ্কার করে টান বান। আচ্ছা, যাই হোক, ওই বাথরুম পদ্ধতি দিয়ে কিন্তু হবে না। ওকে, আমি যেটা করতেছি এটা হলো খুবই স্ট্যান্ডার্ড একটা পদ্ধতি,
এই পদ্ধতিতে তুমি যে কোনো ম্যাথ সলভ করতে পারবে ব্যাংক সমন্বয় বিবরণী। দেখো ব্যাংক সমন্বয় বিবরণীতে যথেষ্ট ঘাপলাও আছে। সবসময় নগদান বই অনুযায়ী ব্যাংক জমা থাকবে এরকম না, পাস বই অনুযায়ীও ব্যাংক জমা থাকতে পারে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত থাকতে পারে, পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত থাকতে পারে, অনেক রকমের ঝামেলা করতে পারে। তো যেমনই হোক না কেন তুমি যদি এই প্রসেসটা ফলো করো যে প্রতিটা লেনদেনের ইফেক্ট দেখাবা, দেন কম্পেয়ার করবা, বেশি হলে যোগের অংশে, কম হলে বিয়োগের অংশে, এই মেথডটা ফলো করলে তুমি যে কোনো ম্যাথ সলভ করতে পারবা, যে কোনো কঠিন লেনদেন তুমি অ্যাপ্রোপ্রিয়েটলি বসাতে পারবে। ওকে, আচ্ছা 4 কি বললো? দেনাদার কর্তৃক সরাসরি 15,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে 15,000 টাকা জমা দেওয়া হয়েছে। তো আমরা জানি কেউ যদি সরাসরি আমাদের অ্যাকাউন্টে জমা দেয় তাহলে ব্যাংক কি করবে? বাড়াবে। তাহলে ব্যাংক কি করলো? ব্যাংক বিবরণীতে বাড়ালো কত টাকা? 15,000 টাকা। তাহলে 4 নম্বর লেনদেনের কারণে ব্যাংক বিবরণীতে 15,000 টাকা বাড়লো। কিন্তু নগদান বইতে কি ঘটছে বলো তো? আমরা কি এটা জানি? জানি না। সো নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে নগদান বইতে কি কোনো প্রভাব পড়ছে বলো? পড়ে নাই। ওকে, আমরা তো নগদান বইতে আছি, তাহলে নগদান বইয়ের প্রভাবটা কি? কোনো প্রভাব পড়ে নাই। কিন্তু ব্যাংক বিবরণীতে কি 15,000 বাড়ছে। তাহলে আমরা কিভাবে কম্পেয়ার করবো? দেখো, নগদান বইতে বাড়ে নাই কিন্তু ব্যাংক বিবরণীতে বাড়ছে, এইভাবে আর কি চিন্তা করবো। এখানে যেহেতু বাড়ছে, সো আমি এইভাবে বলবো নগদান বইতে বাড়ে নাই কিন্তু ব্যাংক বিবরণীতে বাড়ছে। তাহলে নগদান বইতে বাড়ে নাই বাট ব্যাংক বিবরণীতে বাড়ছে, তার মানে নগদান বইয়ের তুলনায় ব্যাংক বিবরণীতে কি আছে? বেশি আছে। কত বেশি হচ্ছে? 15,000 বেশি আছে। তাহলে এটা যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে। তাহলে আমরা এটা যোগের অংশে বসাবো। ওকে, তো 4 নম্বর লেনদেনটা যোগে বসবে। সেটা কি? দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, সরাসরি ব্যাংকে জমা। কয় টাকা স্যার? 15,000 টাকা। বুঝতে পারলাম আমরা? গুড। এবার আসো 5 বললো ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে 3,000 টাকা। আচ্ছা, ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে 3,000 টাকা। তো আমরা একটা চেক ইস্যু করেছিলাম, কোনো একজনকে আমরা একটা চেক দিয়েছিলাম, ওই চেকটা ব্যাংক প্রত্যাখ্যান করছে। ধরো আমরা হয়তো চেকে ঠিকভাবে সাইন দিই নাই, অথবা ধরো টাকার অঙ্ক আর কথায় দুইটা কি নাই, মিল নাই, সংখ্যায় আর কথায় মিল, বা তারিখে গরমিল হয়ে গেছে। ধরো 2026-এর জায়গায় আমি 2025 লিখছি, তো মানে ডিফারেন্স হয়ে গেছে 1 বছর। তো 6 মাসের বেশি ডিফারেন্স হলে কি হয় না, ওই চেকের টাকাটা ওটা বাসি চেক বলে। হ্যাঁ, বুঝছো? তো বিভিন্ন কারণে কি হইতে পারে, ইস্যুকৃত চেকটা প্রত্যাখ্যাত হইতে পারে। তো এখন দেখো, আমরা চেক ইস্যু করেছি কিন্তু ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। এখন তুমি বলো, আমি যদি চেক ইস্যু করি তাহলে আমি কি করছি? নগদান বই থেকে কমিয়েছি। তাহলে দেখো, নগদান বই থেকে আমরা 3,000 টাকা কমালাম, কিন্তু ব্যাংক কি করলো? চেকটাকে প্রত্যাখ্যান করলো। তার মানে ব্যাংক কি কমিয়েছে? না। যে চেকটা নিয়ে গিয়েছে ব্যাংকে তাকে টাকা দিয়েছে বলো? দেয়নি। তাহলে দেখো, ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হলো 3,000 টাকা। এই লেনদেনটার দ্বারা নগদান বইতে কি প্রভাব পড়লো? 3,000 টাকা কমে গেল। আর ব্যাংক বিবরণীতে কি প্রভাব পড়লো? কিছুই হয় নাই, মানে কমে নেই। নগদান বইতে কমেছে বাট ব্যাংক বিবরণীতে কমে নাই। না, কিছুই হয়নি, এইভাবে চিন্তা করলে হবে না। নগদান বইতে কমেছে বাট ব্যাংক বিবরণীতে কমে নাই। তাহলে নগদান বইতে যা আছে ব্যাংক বিবরণীতে তার তুলনায় বেশি আছে। নগদান বইতে টাকা কমেছে 3,000, ব্যাংক বিবরণীতে কমে নাই। তাহলে নগদান বইয়ে যা আছে তার তুলনায় ব্যাংক বিবরণীতে বেশি আছে। কত? 3,000। তাহলে এটা কোন অংশে যাবে? যোগের অংশে যাবে। ওকে, তাহলে 5 হলো কি? ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হলো, তাই না? ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হলো কয় টাকা? 3,000 টাকা। ওকে, আচ্ছা লাস্ট ওয়ান 6, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 2,000 টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। ব্যাংক লভ্যাংশ আদায় করছে, তার মানে ব্যাংক কার লভ্যাংশ আদায় করছে? আমাদের। তাহলে ব্যাংক আমাদের লভ্যাংশ যদি আদায় করে আমাদের অ্যাকাউন্টে নিশ্চয়ই জমা করে দিচ্ছে।
তার মানে ব্যাংক বিবরণীতে টাকা বাড়িয়েছে, ব্যাংক পাস বইতে টাকা বাড়িয়েছে। ওকে, তাহলে কি প্রভাব পড়লো? পাস বইতে টাকা বাড়লো বা ব্যাংক বিবরণীতে বাড়লো কত? 2000। বাট আমরা এটা জানি না, আমরা নগদান বইতে বাড়াই নাই। তাহলে নগদান বইতে কি বেড়েছে? না। ওকে, পাস বইতে বেড়েছে বাট নগদান বইতে বাড়ে না। আসো এবার আমরা কম্পেয়ার করবো। তো ফার্স্টে আমাদের পজিশনটা আমরা দেখি, আমরা নগদান বইতে এসেছি না, তাহলে নগদান বইতে বাড়ে নাই কিন্তু ব্যাংক বিবরণীতে বেড়েছে। এইভাবে চিন্তা করতে হবে, নগদান বইতে বাড়ে নাই বাট ব্যাংক বিবরণীতে বেড়েছে। তাহলে নগদান বইয়ে যা আছে ব্যাংক বিবরণীতে তার চেয়ে কি আছে? বেশি আছে। কয় টাকা? 2000 টাকা। তাহলে নগদান বইয়ের তুলনায় ব্যাংক বিবরণীতে বেশি আছে। এটা কি কোথায় বসবে? যোগের অংশে বসবে। তাহলে দেখো 6 আমরা যোগের অংশে বসাবো। সেটা কি? ব্যাংক কর্তৃক সরাসরি লভ্যাংশ আদায়। ওকে, ব্যাংক কর্তৃক, আচ্ছা সরাসরি না লিখি, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদানভুক্ত হয়নি, তাই না? যা নগদানভুক্ত হয়নি। কয় টাকা? 2000 টাকা। হলো? ওকে, তাহলে যোগের অংশে কয়টা? 4টা। আর বিয়োগের অংশে? আচ্ছা, তো যেহেতু বিয়োগের অংশে একটা, তাহলে আমরা এটা ডিরেক্ট মেন কলামে বসাই, কারণ এখানে যোগ টোগ করার মতো তো কিছুই নেই, আছে? নাই। আর এখন এইগুলোকে আমরা যোগ করে দেবো। তাহলে 5 আর 15 কত হয়? 20, 23, 25। তাহলে টোটাল কত? 25,000 টাকা। তাহলে এখানে 25,000, তাই না? 75 আর 25 কত হয়? 95,000। এখান থেকে মাইনাস হবে কত? 10,000। তাহলে এখানে আমরা কত বসাবো? 85,000 টাকা। ওকে, তাহলে নগদান বই মোতাবেক কয় টাকা? 70,000। কিন্তু তুমি যদি ফোন দাও ব্যাংকে, ব্যাংক কি বলবে? তোমার অ্যাকাউন্টে কত জমা আছে? 85,000। খুশি হয়ে যাবা, তাই না? হ্যাঁ, আরে আমাদের হিসাব অনুযায়ী কত? 70,000। কিন্তু ব্যাংক তোমাকে কি বলবে? না ভাই, আপনার অ্যাকাউন্টে 85,000 জমা আছে। ওকে, তাহলে এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা যা, সেখান থেকে আমরা কি করলাম? পাস বই মোতাবেক ব্যাংক জমা কত সেটা বের করলাম। আর এটা বের করার জন্য আমরা এই লেনদেনগুলোর কিছু কিছু কোথায় বসিয়েছি? যোগে, আর কিছু কিছু বিয়োগে। আমি কি ইচ্ছে মতো বসিয়েছি? আমি কিন্তু আমার মনের মতো বা ইচ্ছে মতো বসাই নাই। বসানোর আগে আমরা কয়টা কাজ করেছি? 2টা। প্রথম কাজ, আমরা প্রভাব দেখিয়েছি, নগদান বইতে কি প্রভাব, ব্যাংক বিবরণীতে কি প্রভাব। অ্যান্ড দেন আমরা কি করেছি? কম্পেয়ার করেছি। কম্পেয়ারটাও কিন্তু আমরা ইচ্ছে মতো করি নাই। এই যে উপরের তুলনায় নিচে, অর্থাৎ নগদান বইয়ের তুলনায় ব্যাংক বিবরণীতে বেশি হইলে যোগ, যোগে বসিয়েছি, কম হইলে বিয়োগে বসিয়েছি। ওকে, এই ফরম্যাটটা, এই সিস্টেমটা, এই মেথডটা যদি তুমি ফলো করো, এই ব্যাংক সমন্বয় বিবরণী অনেক ইজি। এখন এই মেথডটা আত্মস্থ করতে একটু টাইম লাগে, ইটস ট্রু, বাট তুমি যদি এটা আত্মস্থ করে ফেলো অ্যান্ড দেন যে কোনো ম্যাথ তুমি সলভ করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তো স্যার দেখো আমরা আমাদের কনসেপ্টটাকে আরও ক্লিয়ার করবো, দ্যাটস ওয়াই আমরা এখানে আরেকটা ম্যাথ সলভ করবো। হ্যাঁ, তো আমরা একটু আগে যে ম্যাথটা সলভ করেছিলাম সেখানে নগদান বই অনুযায়ী টাকা দেওয়া ছিল। আমরা কি করেছিলাম? পাস বই মোতাবেক কত সেটা নির্ণয় করেছিলাম। এখন আমরা যেটা করব ঠিক উল্টা, আমাদের কোয়েশ্চেনে পাস বই অনুযায়ী বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা দেয়া আছে। সো আমরা কি করব? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা কত সেটা নির্ণয় করব। আমরা তো জানি বিবরণী কয়টা? 2টা, নগদ বিবরণী, ব্যাংক বিবরণী। সো ব্যাংক বিবরণী অনুযায়ী দেওয়ার কারণে আমরা কি করব? নগদ বিবরণী অনুযায়ী কত সেটা বের করব, ব্যাংক জমার পরিমাণটা বের করব। ওকে, তো চলো আমরা ছক এঁকে ফেলি। হ্যাঁ, জনাব জাহিন, ওকে, জনাব জাহিন এর ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী। ওকে, 31 ডিসেম্বর 2018 ইং সমাপ্ত বছরের জন্য। ওকে, আচ্ছা আমরা ছকটা আঁকতেছি অ্যাজ ইউজুয়াল ছক, বিবরণ টাকা টাকা, তাই না? বিবরণ টাকা টাকা। ওকে, তো আমাদের ছক আঁকা হয়ে গেল। এবার কোন বিবরণী অনুযায়ী টাকা দেওয়া আছে? ব্যাংক বিবরণী। সো আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী টাকাটা কোথায় বসাবো? উপরে।
তাহলে আমরা এই বিবরণীটা স্টার্ট করব ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা দিয়ে, রাইট? ব্যাংক জমা, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা। আচ্ছা, কত টাকা স্যার? 8,000। এটা আমরা মেন কলামে বসাচ্ছি। তাহলে বলো নিচে আমরা কাকে বসাবো? গুড, নিচে আমরা বসাবো নগদান বই মোতাবেক, বা আমরা নগদ বিবরণী লিখতে পারি, নগদ বিবরণী মোতাবেক ব্যাংক জমা, নগদ বই মোতাবেক ব্যাংক জমা। ওকে, কত সেটা কি আমরা জানি? নো, আমরা এটা নির্ণয় করব, রাইট? এই ওপেন স্পেসটুকুকে আমরা কয় ভাগ করব এখন? 2 ভাগ। একটা অংশ কি যোগ আর একটা অংশ বিয়োগ। ওকে, এখন এই লেনদেনগুলো আমরা হয় যোগে বসাবো নয়তো বিয়োগে বসাবো। বাট বসানোর আগে কি করব? দুইটা কাজ করব। এক, আমরা প্রভাব দেখাবো। 2, কম্পেয়ার করব, রাইট? আচ্ছা, তাহলে আসো এখানে আমি দেখাই। এটা হলো ক্যাশ বুক আর এটা কি ব্যাংক স্টেটমেন্ট। ওকে, 2, 1 নাম্বার তো আমরা বসিয়েছি, এখন আমরা 2 বসাবো। আসো স্যার। আচ্ছা, 2 কি বললো? জমাকৃত চেক যা ব্যাংক ক্রেডিট করেনি 1500 টাকা। ওকে, আচ্ছা, এখানে ল্যাঙ্গুয়েজগত একটা প্রবলেম আছে। হ্যাঁ, এখানে বলা হয়েছে জমাকৃত চেক, অর্থাৎ আমরা ব্যাংকে চেক জমা করেছি যা ব্যাংক ক্রেডিট করেনি। ব্যাংক কি করেনি? ক্রেডিট করেনি। আচ্ছা দেখো, আমরা যদি ব্যাংক বাড়াই, ব্যাংক তো আমাদের জন্য সম্পদ, তাই না? ব্যাংক আমরা কি গ্রাহক না? আমরা হচ্ছে গ্রাহক, ব্যাংক আমাদের জন্য কি সম্পদ। আমরা যদি ব্যাংক নামক সম্পদটাকে বাড়াই, তাহলে আমরা ব্যাংক হিসাবকে কি করব? ডেবিট। যদি কমাই, তাহলে আমরা ব্যাংক হিসাবকে কি করব? ক্রেডিট, তাই না? যেমন ধরো আমরা ব্যাংকে টাকা জমা করেছি, তাহলে আমার ব্যাংক নামক সম্পদটা বেড়ে গেছে। সো আমরা গ্রাহকরা নগদান বইতে ব্যাংক হিসাবকে কি করব? ডেবিট। তাহলে আমরা যদি আমাদের অ্যাকাউন্টে টাকাটা বাড়াতে চাই, আমরা ব্যাংক হিসাবকে কি করব? ডেবিট। কিন্তু বলো তো, এই যে আমরা ব্যাংকে টাকা দিলাম, তো ব্যাংক যে ব্যাংক, তার জন্য আমরা কি সম্পদ না দায়? ব্যাংক তো আমাদের জন্য সম্পদ, কারণ আমরা ব্যাংকের কাছে টাকা পাই। কিন্তু আমরা ব্যাংকের জন্য কি সম্পদ না দায়? দায়। আমাদের যে অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে আমরা টাকা রাখছি, ওই অ্যাকাউন্টটা ব্যাংকের জন্য কি সম্পদ না দায়? দায়। তাহলে যখন ধরো এটা আমাদের অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টে যখন আমরা টাকা জমা করি, তখন আমরা এই অ্যাকাউন্টটাকে কি করি? ডেবিট। বা আমার এই ব্যাংক অ্যাকাউন্টটাকে আমি কি করি? ডেবিট করি। বা আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টটাকে কি করি? ডেবিট করি। বিকজ ব্যাংক অ্যাকাউন্টটা আমাদের জন্য সম্পদ, এই টাকাটা আমাদের। কিন্তু এই অ্যাকাউন্টের টাকাটা ব্যাংকের কাছে আছে, এটা তো আর ব্যাংকের না, আমার টাকা ব্যাংকের কাছে আছে। সো ব্যাংকের জন্য এই অ্যাকাউন্টটা কি? দায়। তাহলে ব্যাংক যদি এই অ্যাকাউন্টে টাকা বাড়াতে চায়, অর্থাৎ দায় বাড়াতে চায়, তাহলে ব্যাংক কি করবে? ক্রেডিট। কমাইতে চাইলে ডেবিট। আর আমরা যদি এই অ্যাকাউন্টের টাকাটা বাড়াতে চাই, তাহলে আমরা কি করব? ডেবিট। কমাইতে চাইলে ক্রেডিট। বুঝছো? তাহলে এই অ্যাকাউন্টটা, এই যে ব্যাংক অ্যাকাউন্ট, আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট, মানে প্রত্যয় নামের ব্যাংক অ্যাকাউন্টটা আছে, ধরো ইসলামী ব্যাংকে প্রত্যয় নামের একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। তাহলে এই অ্যাকাউন্টটা আমরা গ্রাহক, আমাদের জন্য কি সম্পদ। সো আমরা আমাদের ব্যাংকে টাকা বাড়ালে আমরা কি করব? ডেবিট করব, কমালে ক্রেডিট করব। আর ব্যাংক করবে কি? ঠিক উল্টা, কারণ এই অ্যাকাউন্টটা ব্যাংকের জন্য কি? দায়। সো ব্যাংক যদি এই অ্যাকাউন্টে টাকা বাড়াতে চায়, তাহলে ব্যাংক কি করবে? দায় বাড়ানোর জন্য ক্রেডিট করবে, আর কমাইতে চাইলে কি করবে? ডেবিট করবে। বুঝছি নাকি বুঝি নাই? তাহলে আমরা গ্রাহক, আমরা প্রত্যয় হিসাবকে ডেবিট করলাম, তার মানে কি? আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়ালাম। ওকে, ব্যাংক প্রত্যয় হিসাবকে ডেবিট করলো, তার মানে ব্যাংক কি করলো? এই অ্যাকাউন্ট থেকে টাকা কমালো। আমরা গ্রাহক, আমরা প্রত্যয় হিসাবকে ক্রেডিট করলাম, মানে আমাদের হিসাবকে ক্রেডিট করলাম, তার মানে আমরা কি করলাম? টাকা কমালাম। ব্যাংক প্রত্যয় হিসাবকে ক্রেডিট করলো, তার মানে ব্যাংক কি করলো? বাড়ালো। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে অ্যাকাউন্ট কয়টা? একটা। হিসাব হচ্ছে কয় জায়গায়? 2 জায়গায়। একটা হিসাব কে করতেছে? গ্রাহক বা আমরা। আরেকটা কে করতেছে? ব্যাংক। তাহলে আমরা যা করব, ব্যাংক তার কি করবে? উল্টা করবে। তাহলে আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়ানোর জন্য আমরা ব্যাংক হিসাবকে কি করব? ডেবিট। আর ব্যাংক আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়ানোর জন্য আমাদেরকে কি করবে? ক্রেডিট। আমাদেরকে কি করবে? ক্রেডিট করবে। ব্যাংক তো আর ব্যাংক হিসাব লিখবে না, ব্যাংক তো লিখবে প্রত্যয় হিসাব।
আমরা লিখবো ব্যাংক হিসাব ডেবিট, আর প্রত্যয় কি লিখবে, এই ব্যাংক কি লিখবে, প্রত্যয় হিসাব ক্রেডিট, তাই না? তাহলে আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়ানোর জন্য আমরা ব্যাংক হিসাবকে কি করতেছি, ডেবিট। ব্যাংক আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়ানোর জন্য ব্যাংক আমাদের প্রত্যয় হিসাবটাকে কি করতেছে, ক্রেডিট, তাই না? আবার আমরা ব্যাংকে টাকা কমানোর জন্য ব্যাংক হিসাবকে কি করতেছি, ক্রেডিট, কিন্তু ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কমানোর জন্য প্রত্যয় হিসাবকে কি করতেছে, ডেবিট। বুঝছো? তার মানে আমরা যদি লিখি ব্যাংক হিসাব ডেবিট, তার মানে ব্যাংকে টাকা বাড়লো, কিন্তু ব্যাংক যদি লেখে প্রত্যয় হিসাব ডেবিট, তার মানে ব্যাংকে টাকা কমলো। আমরা যদি লিখি ব্যাংক হিসাব ক্রেডিট, তার মানে ব্যাংকে টাকা কমলো। আর ব্যাংক যদি লেখে প্রত্যয় হিসাব ক্রেডিট, তার মানে ব্যাংকে টাকা, মানে অ্যাকাউন্টে টাকা বাড়ছে। বুঝছি নাকি বুঝি না? ওকে, তাহলে এখন আসো এখানে কি বলছে, এই যে জমাকৃত চেক যা ব্যাংক ক্রেডিট করেনি। দেখো জমাকৃত চেক অর্থাৎ আমরা কি করলাম, 1500 টাকার একটা চেক ব্যাংকে জমা দিলাম। তা আমরা যদি ব্যাংকে চেক জমা দেই, আমরা কি করব বলো তো, গ্রাহক সাথে সাথে নগদান বইতে বাড়াবো। তাহলে দেখো আমরা সাথে সাথে নগদান বইতে বাড়িয়ে দিলাম কত, 1500, কিন্তু ব্যাংক ক্রেডিট করে নাই, তার মানে ব্যাংক বাড়ায় নাই। ওকে, ব্যাংক ক্রেডিট করে নাই মানে কি, ব্যাংক, তার মানে ব্যাংক বিবরণীতে কোনো প্রভাব পড়ে নাই। ওকে, তাহলে দেখো 2 নম্বর লেনদেনটা কি, জমাকৃত চেক যা ব্যাংক ক্রেডিট করেনি 1500 টাকা। ওয়ালাইকুম আসসালাম। আসো, তার মানে আমরা ব্যাংকে চেক জমা দিয়েছি এবং আমরা সাথে সাথে নগদান বইতে বাড়িয়েছি, বাট ব্যাংক এটা এখনো বাড়ায় নাই, কারণ ব্যাংক ক্রেডিট করে নাই। ওকে, আচ্ছা, তার মানে নগদান বইতে টাকা বাড়লো কিন্তু ব্যাংক বিবরণীতে বাড়ে নাই। এবার আসো আমরা কম্পেয়ার করব। তাহলে আমরা প্রভাব তো শিখলাম যে 2 নম্বর লেনদেনের কারণে নগদান বইতে টাকা বাড়ছে বাট ব্যাংক বিবরণীতে বাড়েনি, প্রভাব পাওয়া গেল। এবার কি করব, কম্পেয়ার। এবার দেখো তো উপরে কে আছে, ব্যাংক বিবরণী, নিচে, তাহলে আমরা কি আগের মতো করবো যে নগদান থেকে ব্যাংকে যাব না? এভাবে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমাদের অঙ্কটা পুরো কাটা যাবে। তাহলে আমরা এখন কিন্তু আগের মতো কম্পেয়ার করব না, কারণ উপরে কে আছে, ব্যাংক বিবরণী, নিচে কে আছে, নগদ বিবরণী। তাহলে আমরা কি করব, উপরের তুলনায় নিচে, অর্থাৎ ব্যাংকের তুলনায় নগদান বইতে, এইভাবে কম্পেয়ার করব। ব্যাংক বিবরণীর তুলনায় নগদান বইতে বেশি হলে যোগ, নগদান ব্যাংক বিবরণীর তুলনায় নগদান বইতে কম হলে বিয়োগ। ওকে, তাহলে আমরা আসি কোথায়, ব্যাংক বিবরণীতে, যাব কোথায়, নগদান বইতে, রাইট? তাহলে দেখো ব্যাংক বিবরণীতে বাড়ে নাই কিন্তু নগদান বইতে বাড়ছে, তাই না? আচ্ছা, কিভাবে কম্পেয়ার করবো, আমরা আসি কোথায়, ব্যাংক বিবরণীতে, ব্যাংক বিবরণীতে বাড়ে নাই, নগদ বিবরণীতে বাড়ছে, তাহলে ব্যাংক বিবরণীর তুলনায় নগদ বিবরণীতে বেশি আছে, কত, 1500 টাকা। কোথায় যাবে, যোগে যাবে। ওকে, তাহলে 2 আমরা কি লিখতে পারি, জমাকৃত চেক ব্যাংক কর্তৃক ক্রেডিট হয়নি, জমাকৃত চেক ব্যাংক কর্তৃক ক্রেডিট করা হয়নি। ওকে, কত টাকা স্যার, 1500 টাকা। ওকে, আচ্ছা, এবার আসো 3। আচ্ছা, সেম আমরা লেনদেনটা পড়ে প্রভাবটাকে বের করে ফেলি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, আমরা চেক ইস্যু করেছি। আচ্ছা, আমরা চেক ইস্যু করলে সাথে সাথে কি করব, না, নগদান বই থেকে কমাবো। আমরা তো আমাদের বই থেকে কমাবো, নগদান বই থেকে কমাবো, বাট এটা ব্যাংকে উপস্থাপন হয় নাই, ব্যাংকে কমিয়েছে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আসছি ব্যাংক বিবরণীতে। তাহলে ব্যাংক বিবরণীতে কি প্রভাব পড়লো, কমে নাই। এই যে এটার সাথে মিল রেখে চিন্তা করো, ব্যাংক বিবরণীতে কমে নাই কিন্তু নগদ বিবরণীতে কমছে, তাহলে ব্যাংক বিবরণীর তুলনায় নগদ বিবরণীতে কম, ব্যাংক বিবরণীতে কমে নাই, নগদ বিবরণীতে কমছে, তার মানে ব্যাংক বিবরণীতে যা আছে তার তুলনায় নগদান বইতে কম আছে। কত কম আছে, 3750 টাকা। তাহলে কি হবে, বিয়োগ হবে। তাহলে আমরা এটা বিয়োগের অংশে লিখব। 3, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। ওকে স্যার, কত টাকা, 3750 টাকা। ইয়েস স্যার, কামিন। আচ্ছা, এরপরে 4 কি বললো, ব্যাংক জমাতিরিক্তের সুদ যা নগদান বইতে লেখা হয়নি 100 টাকা। ব্যাংক জমাতিরিক্তের সুদ,
আচ্ছা, ব্যাংক জমাতিরিক্তের সুদটা কি আমরা পাই না দেই? দেই। ব্যাংক জমাটা আমাদের জন্য সম্পদ। ব্যাংক জমার জন্য আমরা ব্যাংকের কাছ থেকে সুদ পাই, তাই না? আর ব্যাংক জমাতিরিক্তটা আমাদের জন্য কি দায়। সো ব্যাংক জমাতিরিক্তের সুদটা আমরা ব্যাংকে দেই, পরিশোধ করি। এখন বলো, ব্যাংকে আমার বাসায় এসে নক করবে, ভাই সুদটা দেন? না, অবভিয়াসলি নট। আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক কি করবে, টাকাটা কেটে নেবে। তাহলে ব্যাংক জমাতিরিক্তের জন্য ব্যাংক কয় টাকা সুদ ধরছে? 100 টাকা। তার মানে কি, ব্যাংক বিবরণী থেকে 100 টাকা কমিয়ে দিস, বাট নগদানভুক্ত হয়নি। তার মানে আমরা নগদান বইতে কমাই নাই। ওকে, তাহলে ব্যাংক বিবরণীতে কি হলো, 100 টাকা কমলো, কিন্তু ব্যাংক নগদান বইতে কোনো প্রভাব পড়ে নাই। তাহলে আমরা প্রভাবটা কি পেলাম? তাহলে নগদান বইতে কি প্রভাব পড়লো? কমে নাই। ব্যাংক বিবরণীতে কি প্রভাব পড়লো? কমছে। তাহলে যেহেতু ব্যাংক বিবরণীতে কমছে বাট নগদান বইতে কমে নাই, তাহলে ব্যাংক বিবরণীতে যা আছে তার তুলনায় নগদান বইতে বেশি আছে। ব্যাংক বিবরণীর তুলনায় নগদান বইতে বেশি আছে। তাহলে কত বেশি আছে? এটা কোথায় যাবে? যোগে যাবে। কোথায় যাবে? যোগে যাবে। তাহলে এটা হলো 4। তাহলে আমরা এখানে কি লিখব? আচ্ছা, ব্যাংক জমাতিরিক্তের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ নগদানভুক্ত হয়নি। নগদানভুক্ত হয়নি। কয় টাকা স্যার? 100 টাকা। বুঝা গেল? আচ্ছা, 4 গেল। এবার আমরা 5 দেখি। ব্যাংক চার্জ 25 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক চার্জ, আচ্ছা, ব্যাংক যদি চার্জ করে, যে ব্যাংক আমাদের অনেক ফ্যাসিলিটিস দেয় না, এই কারণে ব্যাংক কি করে? চার্জ করে। তো ব্যাংকে আমার বাসায় এসে চার্জের টাকা নিবে না আমার অ্যাকাউন্ট থেকে কেটে রাখবে? আচ্ছা, তাহলে ব্যাংক যদি 25 টাকা চার্জ করে, ব্যাংক কি করলো? ব্যাংক বিবরণী থেকে 25 টাকা কমিয়ে দিল, কিন্তু নগদানভুক্ত হয় নাই। আমরা কি নগদান বইতে কমিয়েছি বলো? কমাই নাই। তাহলে কি প্রভাব পড়লো? নগদান বইতে কমে নাই, কিন্তু ব্যাংক বিবরণীতে কমছে। তাহলে ব্যাংক বিবরণীতে কমছে বাট নগদান বইতে কমে নাই। সো ব্যাংক বিবরণীতে যা আছে তার তুলনায় নগদান বইতে বেশি আছে। কি আছে? বেশি আছে। কয় টাকা? তাহলে এটা কি যোগে বসবে না বিয়োগে? এটা যোগে বসবে। তাহলে 5ও বসবে কোথায়? যোগে। আমরা এখানে কি লিখবো? ব্যাংক চার্জ নগদানভুক্ত হয়নি। ব্যাংক চার্জ নগদানভুক্ত হয়নি। কয় টাকা? 25 টাকা, রাইট? আচ্ছা, এবার আসো 6। আচ্ছা, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, তাহলে ব্যাংক আমাদের হয়ে আমাদের বিনিয়োগের সুদটা আদায় করছে। তাহলে ব্যাংক আমাদের অ্যাকাউন্টে কি করবে? টাকা বাড়াবে। আচ্ছা, তার মানে ব্যাংক বিবরণীতে বাড়িয়েছে কত টাকা? 750 টাকা, কিন্তু নগদানভুক্ত হয় নাই। আমরা কি নগদান বইতে বাড়িয়েছি বলো? না, আমরা কিন্তু নগদান বইতে বাড়াই নাই। তাহলে কি প্রভাব পড়লো? ব্যাংক বিবরণীতে 750 টাকা বাড়লো, কিন্তু নগদান বইতে বাড়ে নাই। তার মানে ব্যাংক বিবরণীতে যা আছে তার তুলনায় নগদান বইতে কম আছে, তাই না? ব্যাংক বিবরণীতে বেড়েছে কিন্তু নগদান বইতে বাড়ে নাই। তাহলে ব্যাংক বিবরণীতে যা আছে তার তুলনায় নগদান বইতে কম আছে। কয় টাকা কম আছে? 750। তাহলে কোথায় যাবে? বিয়োগে যাবে। ওকে, তাহলে 6 নম্বর লেনদেনটা আমরা বিয়োগে বসাবো, তাই না? আমরা কি লিখবো? ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, যা নগদানভুক্ত হয়নি। আচ্ছা, কয় টাকা স্যার? 750 টাকা। ওকে, আচ্ছা আচ্ছা, লাস্ট ওয়ান 7 কি বললো? ব্যাংক কর্তৃক জীবন বীমার প্রিমিয়াম প্রদান 300 টাকা। আচ্ছা, আমরা তো ব্যবসা, বাট মালিক যিনি, তার জীবন বীমা প্রিমিয়ামটা ব্যাংক পরিশোধ করছে। আচ্ছা, তাহলে ব্যাংক যদি মালিকের জীবন বীমা প্রিমিয়াম পরিশোধ করে দেয়, তাহলে ব্যাংক কি অ্যাকাউন্টে টাকা বাড়াবে না কমাবে? কমাবে। তাহলে 7 নম্বরে ব্যাংক কি করলো? ব্যাংক বিবরণী থেকে 300 টাকা কমিয়ে দিল, কিন্তু নগদানভুক্ত হয় নাই। এখানে কিছুই বলে নাই, মানে আমরা নগদানভুক্ত করি নাই। তাহলে নগদান বইতে কি কমছে?
এখানে কি বলছে কোথাও যে নগদানভুক্ত হয় নাই? বাট আমরা ধরে নিলাম এটা কি হয়নি, নগদানভুক্ত হয়নি। তাহলে ব্যাংক কর্তৃক জীবন বীমার প্রিমিয়াম প্রদান বা পরিশোধ কত টাকা? 300 টাকা। তাহলে ব্যাংক কি করলো? 300 টাকা কমিয়ে দিল, কিন্তু আমরা নগদান বইতে এটাকে কমাই নাই। তাহলে বলো কি প্রভাব পড়ছে? ব্যাংক বিবরণীতে কমেছে কিন্তু নগদান বইতে কমে নাই। তাহলে ব্যাংক বিবরণীতে যা আছে তার তুলনায় নগদান বইতে বেশি আছে। কি আছে স্যার? বেশি আছে। ব্যাংক বিবরণীতে কমছে 300 কিন্তু নগদান বইতে কমে নাই। উল্টা পাল্টা বলতেছ। আচ্ছা মাথা কাজ করবে, মাথা খাটাও। ব্যাংক বিবরণীতে 300 টাকা কমছে কিন্তু নগদান বইতে কোনো টাকা কমে নাই। তো আমরা কম্পেয়ার কিভাবে করব যে ব্যাংক বিবরণীর তুলনায় নগদান বইতে কি আছে? বেশি আছে। কত টাকা বেশি আছে? 300 টাকা। তাহলে এটা কোথায় বসাবো? যোগে বসাবো। তাহলে যোগের অংশে বসবে, রাইট? 7, সেটা হলো ব্যাংক কর্তৃক জীবন বীমা প্রিমিয়াম পরিশোধ, জীবন বীমা প্রিমিয়াম পরিশোধ যা নগদানভুক্ত হয়নি, যা নগদানভুক্ত হয়নি। কয় টাকা? 300 টাকা। ওকে, আচ্ছা শেষ। আর কি আছে? না। এবার আসলে আমরা এগুলাকে যোগ করি। 1500 আর 1 কত? 1600। 1600 আর 300 1925। তাহলে 1925 হলো। এখন আমি যদি 8000 যোগ করি তাহলে 9925। ওকে, এগুলোর সাথে আমি এটাকে কি করব? যোগ করব, তাই না? তাহলে এখানে হলো না 4000, সরি 750 আর 750 কত হয়? 1500। 1500 আর 3000 তাহলে কত হয়? 4500। এখন আমরা কি করব? এখান থেকে এটাকে লেস করে দিব, তাই না? তাহলে কত হয়? 5425। 5425, রাইট? ওকে স্যার। আচ্ছা তাহলে দেখো পাস বই অনুযায়ী আমাদের কত টাকা জমা আছে? 8000। কিন্তু নগদান বই অনুযায়ী কত টাকা জমা আছে? 5425 টাকা। ওকে, তাই আমরা কি করলাম? পাস বই অনুযায়ী যে টাকা আছে সেটাকে ব্যবহার করে নগদান বই অনুযায়ী কত জমা আছে সেটা বের করে। ওকে, তাহলে এর আগের অঙ্কটা যা করেছিলাম এখানে আমরা কি করেছি? ঠিক তার উল্টা। আগে যেটা যোগ করেছি সেটা এখানে বিয়োগ, আগে যেটা বিয়োগ করেছি সেটা এখানে যোগ করেছি। এটাকে আমি আমার ইচ্ছে মতো করেছি? বলো না। কিভাবে করেছি? যে উপরে কে আছে নিচে কে আছে ওই অনুযায়ী কম্পেয়ার করে, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে কি করতে হবে? অ্যাট ফার্স্ট প্রপার মানে অ্যাপ্রোপ্রিয়েটলি ছক টাকতে হবে, উপরে কে নিচে কে এটাকে ভালো করে আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড দেন আমরা যে কোনো লেনদেন যোগে বসাবো না বিয়োগে বসাবো এই ডিসিশনটা মেক করব কয়টা ওয়ার্কিংসের মাধ্যমে? 2টা। অ্যাট ফার্স্ট আমরা কি করব? লেনদেনটা পড়ে নগদান বইতে কী প্রভাব পড়লো, ব্যাংক বিবরণীতে কী প্রভাব পড়লো আমরা সেটা আইডেন্টিফাই করব। অ্যান্ড দেন আমরা কম্পেয়ার করব। আর কম্পেয়ারটা উপরের তুলনায় নিচে, বেশি হলে যোগ, উপরের তুলনায় নিচে, কম হলে বিয়োগ, এইভাবে করব। ওকে, উল্টাপাল্টা কম্পেয়ার করলে কিন্তু হবে না। ওকে স্যার, থ্যাংক ইউ। কি অনুযায়ী দেয়া আছে? তো যে অনুযায়ী দেয়া আছে তাকে আমরা উপরে লিখবো। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখি নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, রাইট? ব্যাংক জমাতিরিক্ত। অনেক সময় জমা থাকে, অনেক সময় জমাতিরিক্ত থাকে। জমাও থাকতে পারে আবার জমাতিরিক্তও থাকতে পারে। আমরা জানি ব্যাংক জমা মানে কি? ব্যাংকে আমাদের টাকা জমা আছে, এটা সম্পদ। আর ব্যাংক জমাতিরিক্ত মানে কি? ব্যাংকের নিকট আমাদের দায় আছে, ঋণ আছে। সো এটা হচ্ছে কি আমাদের জন্য দায়। যা জমা তার চেয়েও, যে ক্রেডিট কার্ড আমরা ইউজ করি না অনেক সময়, ধর জমা আছে 5000, আমি উঠালাম কত? 15000। ওই যারা ক্রেডিট কার্ড ইউজ করে ব্যাংক অনেক সময় তাদেরকে মানে ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটিসটা কি? ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটি হলো এটা, যা জমা আছে তুমি তার চেয়ে বেশি উঠাইতে পারবা একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত, একটা মার্জিন দিয়ে দেয়। ধরো ব্যাংক তোমাকে একটা মার্জিন দিল, তুমি এই কার্ড দিয়ে ব্যাংকে তোমার যে টাকা আছে সেটা তো উঠাতে পারবাই, পাশাপাশি যা জমা আছে তার চেয়ে 20,000 টাকা বেশি উঠাইতে পারবে। পরে ওই টাকাটা আবার তোমাকে পরিশোধ করে দিতে হবে। এই তো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, দুইটা কার্ডের মধ্যে ডিফারেন্সটা কি?
যে ডেবিট কার্ড দিয়ে শুধু জমা টাকাটাই তুমি উঠাইতে পারবা, এর চেয়ে বেশি উঠানো যাবে না। 5,000 জমা আছে, তুমি 5,000 উঠাইতে পারবা, এর বেশি উঠাতে পারবা না। আর ক্রেডিট কার্ডের সুবিধা কি, যে 5,000 জমা আছে, তুমি 5,000 তো উঠাতে পারবাই, যদি প্রয়োজন হয় তুমি তার চেয়েও কি বেশি উঠাইতে পারবে। ব্যাংক যদি তোমাকে 20,000 অ্যালাউ করে, তুমি কত বেশি উঠাইতে পারবা? 20,000। যদি তোমাকে 50,000 অ্যালাউ করে, তুমি কত বেশি উঠাইতে পারবা? 50,000। অর্থাৎ যতটুকু তোমাকে অ্যালাউ করবে, মার্জিন দিয়ে দিবে, ততটুকু তুমি বেশি উঠাতে পারবা। ওকে, তো এখন ধরো আমার ব্যাংকে 5,000 জমা আছে, তাহলে এটাকে আমি কি বলবো? ব্যাংক জমা। ধরো ব্যাংকে 5,000 জমা আছে, আমি 15,000 উঠাইছি, তার মানে এখন কি ব্যাংকে জমা আছে না জমাতিরিক্ত আছে? কত জমাতিরিক্ত আছে? 10,000 টাকা। বুঝছো? তো এই অধ্যায়ের ম্যাথগুলোতে কখনো কখনো ব্যাংক জমা দিয়ে দিবে, 90% ম্যাথে ব্যাংক জমা দিয়ে দেয়, বাট কিছু কিছু ম্যাথে ব্যাংক জমাতিরিক্ত দিয়ে দেয়। আজকে আমি একটু ডিফারেন্ট ম্যাথ করাচ্ছি, জমাতিরিক্তের ম্যাথ। তো আজকে যারা ফার্স্ট এসছো, ভয় পাওয়ার কিছু নাই, আর যারা এর আগে ম্যাথ করতেছো তাদের তো জাস্ট চিল, তাই না? আচ্ছা, তো আমি এখানে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত লিখলাম। কত স্যার? 1 লাখ। কত? 1 লাখ। তো যেহেতু আমি উপরে নগদান বই মোতাবেক লিখেছি, স্যার জমা থাকুক জমাতিরিক্ত থাকুক এটা নিয়ে আলাদাভাবে চিন্তা করারই দরকার নেই। জমা থাকলে যা, জমাতিরিক্ত থাকলে কি তাই, আমরা একই প্রসেস ফলো করব। হ্যাঁ, জাস্ট চেঞ্জটা কোথায় ওটা আমি বলে দিব না। তো উপরে নগদান বই মোতাবেক, তাহলে নিচে অবশ্যই কি হবে? পাস বই মোতাবেক। কি হবে? তোমরা পাস বই লিখতে পারো, ব্যাংক বিবরণীও লিখতে পারো, তোমাদের ইচ্ছা। আচ্ছা, আমরা পাস বই লিখি। হ্যাঁ, পাস বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, রাইট? তো উপরে যদি জমা লেখো, নিচেও জমা লিখবা, উপরে জমাতিরিক্ত লিখলে নিচেও জমাতিরিক্তটাই লিখবা। ওকে, তো এখানে আমরা টাকাটা বসাবো এখন। ওকে, কত আমরা জানি, এখানে কত বসবে আমরা জানি না, এর জন্য এটা ফাঁকাই রাখলাম। এই পুরো ওপেন স্পেসটা আমরা 2 ভাগ করে দেব। একটা ভাগ কি স্যার? যোগ, আরেকটা অংশ হলো কি? বিয়োগ। যোগের অংশ, বিয়োগের অংশ। এই যে লেনদেনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই লেনদেনগুলোর কাউকে কাউকে আমরা কি করব? যোগে বসাবো, আবার কাউকে কাউকে আমরা কি করব? বিয়োগে বসাবো। তবে যারা মন চায় ধরে পছন্দ হয়েছে যোগে বসাই দিলাম, অপছন্দ হয়েছে বিয়োগে বসাই দিলাম, এইভাবে বসানো যাবে না। বসানোর আগে একটু টেস্ট করে বসাইতে হবে। কয়টা টেস্ট? 2টা। কয়টা? 2টা টেস্ট আমরা করব। কিভাবে করব টেস্টগুলো স্যার? আমরা ফার্স্টে লেনদেনটা পড়ে এটার ইফেক্ট বোঝার চেষ্টা করব। লেনদেনটা পড়ে আমরা বোঝার চেষ্টা করব এই লেনদেনটার কারণে নগদান বইতে কি প্রভাব পড়লো আর পাস বইতে কি প্রভাব পড়লো। তো ফার্স্টে আমরা প্রতিটা লেনদেনের ইফেক্ট ফাইন্ড আউট করব, অ্যান্ড দেন আমরা এটাকে কম্পেয়ার করব। কি করব? কম্পেয়ার। তো কম্পেয়ার করে যদি আমার বেশি মনে হয় তাহলে যোগ, আর কম মনে হলে কি হবে? বিয়োগ। কম্পেয়ার করে বেশি মনে হলে যোগ, কম মনে হলে বিয়োগ। ওকে, আর কম্পেয়ারটা আমরা কিভাবে করি জানো? এই যে উপরের তুলনায় নিচে, এইভাবে উপরে যে আছে তার তুলনায় নিচে বেশি হইলে যোগ, উপরের তুলনায় নিচে যে আছে সেখানে কম হইলে বিয়োগ। তাহলে কম্পেয়ারটা কিভাবে আসবে? উপরে কে আছে আমাদের এই অঙ্কের? উপরে কে আছে? নগদান বই। নিচে কে আছে? তাহলে নগদান বইয়ের তুলনায় পাস বইতে বেশি হলে যোগ, নগদান বইয়ের তুলনায় পাস বইতে কম হইলে বিয়োগ, রাইট? তাহলে কম্পেয়ারটা কেমনে যাবে? নগদান বইয়ের তুলনায় পাস বই, এইভাবে না বলো? এইভাবে, এই অ্যারোটাকে ঠিকভাবে দিয়ে নিও। হ্যাঁ, কারণ তুমি যদি উল্টা করো যে পাস বইয়ের তুলনায় নগদান বইতে বেশি হইলে যোগ, পাস বইয়ের তুলনায় নগদান বইতে কম হইলে বিয়োগ, তার মানে গেছে ভাই, একদম আম সালা বস্তা যাই বলো সব শেষ। ওকে, তো এবার আসো আমরা একটু দেখি। হ্যাঁ, 2 নাম্বারটা, 1 তো আমরা বসিয়ে ফেললাম। 2 কি বললো? প্রদেয় হিসাবকে 16,000 টাকার চেক ইস্যু করা হয়েছে। প্রদেয় হিসাব আর পাওনাদার একই কথা। তো আমরা আমাদের এক পাওনাদারকে 16,000 টাকার চেক ইস্যু করেছি। চেক ইস্যু করা মানে কি? চেকের মাধ্যমে টাকা পরিশোধ করা। তো আমাদের একজন প্রদেয় হিসাব বা একজন পাওনাদারকে আমরা চেকের মাধ্যমে 16,000 টাকা পরিশোধ করেছি। স্যার আমরা যখনই কাউকে চেক ইস্যু করি, একটু আগেই বলছিলাম, যখনই কাউকে চেক ইস্যু করি আমরা কি করি? চেক ইস্যু করলে সাথে সাথে নগদান বই থেকে কমিয়ে দিই। তাহলে বলো নগদান বইতে কি প্রভাব পড়লো? আচ্ছা, এটা তো 2 নাম্বার, রাইট? তাহলে নগদান বইতে আমরা কমিয়ে দিলাম। কত কমিয়ে দিলাম? 16,000 টাকা কমিয়ে দিলাম। কিন্তু ব্যাংক কি সাথে সাথে কমাবে? ওই ব্যাটা যদি ব্যাংকে যায় টাকাটা আদায় করার জন্য তাহলে কমাবে, আর না গেলে। আচ্ছা, তো পরে কি বলছে? কিন্তু এখনো
ব্যাংকে উপস্থাপন করা হয় নাই। তো আমরা চেক ইস্যু করেছি, সো আমরা সাথে সাথে নগদান বইতে কমিয়ে ফেলছি 16,000। কিন্তু যাকে আমরা চেক ইস্যু করেছি সে কি এখনো ব্যাংকে উপস্থাপন করছে না? তাহলে বলো ব্যাংক কি কমিয়েছে? না, ব্যাংক কিন্তু কমায় নাই। আমরা আসি কোথায়? নগদানে। যাব কোথায়? ব্যাংকে, তাই না? আচ্ছা, তাহলে এবার আসো আমরা একটু দেখি, প্রভাবটা ব্যাখ্যা করি। তো নগদান বইতে কি প্রভাব পড়লো? 16,000 কমলো, আর ব্যাংকে এই যে এত পেঁচানোর দরকার নেই, আমি কিন্তু সহজভাবে চিন্তা করতে বলছি। নগদান বইতে কমেছে কিন্তু ব্যাংকে কমে নাই। সহজ কথা, নগদান বইতে কমেছে কিন্তু ব্যাংকে, এবার কম্পেয়ার করি। তাহলে বলো নগদান বইতে কমেছে কিন্তু ব্যাংকে কমে নাই, তাহলে নগদান বইয়ের তুলনায় ব্যাংকে বেশি আছে না কম আছে? বেশি আছে। কি আছে? বেশি আছে। তো 2 নম্বর লেনদেনের কারণে নগদান বইতে 16,000 কমলো কিন্তু ব্যাংকে কোনো টাকা কমে নাই, তাহলে নগদান বইতে যা আছে তার তুলনায় ব্যাংকে বেশি আছে। তাহলে বেশি থাকলে কি? যোগ। তার মানে এই 16,000 আমরা কোথায় বসাবো? যোগে বসাবো, তাই না? আচ্ছা, এই কথাটা সঠিক, বেশি হলে কি? যোগ। তাহলে এই 16,000 কোথায় বসার কথা? যোগে বসার কথা, আমরা যোগে বসাবো। এই কথাটা কার ক্ষেত্রে প্রযোজ্য জানো? জমার ক্ষেত্রে। কার ক্ষেত্রে? কিন্তু আমাদের অঙ্কে কি জমা আছে না জমাতিরিক্ত? জমাতিরিক্ত যখন থাকবে তখন যেটা যোগে বসানোর কথা ওইটারে ধরে বিয়োগে বসায় দেব, আর যেটা বিয়োগে বসার কথা ওইটাকে ধরে যোগে বসায় দেব। এই হলো পার্থক্য। এভরিথিং সেম আছে না? আমরা প্রভাব দেখালাম, কম্পেয়ার করলাম, এখন কি বেশি, সো বেশি হলে কোথায় বসার কথা? যোগে বসার কথা, কিন্তু আমরা যোগে বসাবো না, আমরা বসাবো কোথায়? বিয়োগে। কেন বিয়োগে বসালাম? কারণ জমাতিরিক্ত আছে। বুঝছো নাকি বুঝো নাই বলো? তাহলে ব্যাংক জমা থাকুক আর জমাতিরিক্ত থাকুক, আমাদের কোনো প্রবলেম আছে? কোনো প্যারা আছে? নাই। জমা থাকলে যোগে বসার কথা যোগেই বসাবো, আর জমাতিরিক্ত থাকলে যোগে বসার কথা বিয়োগে বসাবো। আবার জমা থাকলে বিয়োগে বসার কথা বিয়োগেই বসাবো, আর যদি জমাতিরিক্ত থাকে বিয়োগে বসার কথা যোগে বসাবো। তাহলে ব্যাংক জমা আর ব্যাংক জমাতিরিক্তের ডিফারেন্সটা এখানে, যে জমার ক্ষেত্রে আমরা যেটা যোগে বসাই, জমাতিরিক্তের ক্ষেত্রে সেটা বিয়োগে বসাবো। জমার ক্ষেত্রে যেটা বিয়োগে বসাই, জমাতিরিক্তের ক্ষেত্রে সেটা যোগে বসাবো। ওকে স্যার, বুঝতে পেরেছো? গুড। তাহলে আমরা এখানে কি কি লিখবো? এটা কেন আমি 16,000 বসালাম? যে ইস্যুকৃত চেক এখনো ব্যাংকে উপস্থাপন হয় নাই, তাহলে আমরা এটাই লিখে দিই, ইস্যুকৃত। আর কেউ যদি কি লিখবা বুঝতে না পারো, পুরো লাইনটা লিখে দেব। ওকে, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। কত? 16,000। আচ্ছা, এবার আমরা 3-এ যাই। 3 কি বললো? আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 10,000 টাকা আদায় হয়নি। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক কত? 10,000 টাকা। তার মানে আমরা আদায় করার উদ্দেশ্যে একটা চেক ব্যাংকে জমা দিয়েছি। তো আমরা আদায়ের উদ্দেশ্যে যখনই ব্যাংকে চেক জমা দিই, বিল জমা দিই, নোট জমা দিই, আমরা কি কোনো কিছুর অপেক্ষায় থাকি নাকি সাথে সাথে নগদান বইতে বাড়িয়ে দিই? তাহলে আমরা কি করলাম? নগদান বইতে বাড়িয়ে দিলাম। কত? 10,000। আচ্ছা বলো, ব্যাংক কি বাড়িয়েছে? না। কেন বাড়ায় নাই? কারণ চেকটা এখনো ব্যাংক আদায় করে নাই। তাহলে ব্যাংক কি বাড়িয়েছে? নো। তাহলে আসো এবার আমরা একটু দেখি কি প্রভাব পড়লো। 3 নম্বর লেনদেনের কারণে নগদান বইতে 10,000 টাকা বাড়লো কিন্তু ব্যাংকে বাড়ে নাই। কম এটা বলা যাবে না, বাড়ে নাই। নগদান বইতে 3,000 টাকা, এই 10,000 টাকা বেড়েছে কিন্তু ব্যাংকে বাড়ে নাই। তাহলে নগদান বইতে যা আছে তার তুলনায় ব্যাংকে কম আছে। বুঝছি আমরা? তো নগদান বইতে বেড়েছে বাট ব্যাংকে বাড়ে নাই। নগদান বইতে যা আছে তার তুলনায় ব্যাংকে কম। তাহলে কম থাকলে কোথায় বসবে? বিয়োগে। বাট আমরা বসাবো কেন? কারণ জমাতিরিক্ত দেয়া আছে। ওকে, আচ্ছা তাহলে এটা বসাবো কোথায়? যোগে। কত টাকা? 10,000। ভাই ফাহিম বল, তোর বাথরুম পদ্ধতির চেয়ে এটা ভালো না? ওকে, আচ্ছা ইজি মানে কি বলবো, এটা হচ্ছে শুরুর দিকে আর কি ইজি। হ্যাঁ, এটা যে প্রফেশনাল একদম প্রফেশনাল। ওকে, তা আমাদের এখানে যারা আছে সব প্রফেশনাল পারসন। ইন ফিউচারে তোমরা এফসিএ হবা, তাই না? ফিনান্সিয়াল অ্যানালিস্ট হবা। সো বাথরুম পদ্ধতি দিয়ে ওইগুলো হওয়া যাবে না, ইন্টারন্যাশনাল পদ্ধতি ফলো করতে হবে। আচ্ছা, তো আমরা এখানে কি লিখবো বলো তো স্যার?
আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 10,000 টাকা আদায় হয়নি। ওকে, তো আমরা এখানে বলতে পারি আদায়ের উদ্দেশ্যে জমাকৃত চেক আদায় হয়নি নাকি, আদায়ের উদ্দেশ্যে জমাকৃত চেক ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি, বাস এই লাইনটা লিখে দিলাম। ওকে, আচ্ছা 3 গেল। এবার আমরা 4 দেখি, 4 নম্বরের ইফেক্ট। 4 কি বললো, বিনিয়োগের সুদ সরাসরি ব্যাংকে জমা 1200 টাকা। তার মানে ব্যাংক সরাসরি বিনিয়োগের সুদ আদায় করছে। এই বিনিয়োগ সুদ কি ব্যাংকের বাপের বলো নাকি আমাদের? ওকে, তো এর জন্য এটা এখানে লেখা আছে। হ্যাঁ, তার মানে আমাদের বিনিয়োগের সুদ ব্যাংক আদায় করে আমাদের অ্যাকাউন্টে জমা করছে। তাহলে বলো তো কি প্রভাব পড়বে? যেহেতু ব্যাংক টাকাটা আদায় করেছে, সো ব্যাংক বিবরণীতে বাড়াইছে, বাট আমরা কি জানি আমরা নগদান বইতে বাড়িয়েছি? নো। তাহলে 4 তারিখে কি হলো, ব্যাংক বিবরণীতে 1200 টাকা বাড়লো, বাট নগদান বইতে আমরা বাড়াই নাই। ব্যাংকে বাড়ছে বাট নগদান বইতে বাড়ে নাই। এবার আসো, যখন কম্পেয়ার করবো, আমরা আসছি যেখানে আগে ওটার কথা চিন্তা করবো, নগদান বইতে বাড়ে নাই কিন্তু ব্যাংকে বেড়েছে, মানে এইভাবে চিন্তা করতে, মানে চিন্তারও একটা শেপ দিবা তুমি। উল্লাপাল্লা চিন্তা করলে তো ভাই হবে না, মানে নাইটমেয়ার, দুঃস্বপ্ন হয়ে যাবে এটা। হ্যাঁ, তো মানে ব্যাংকে বাড়ছে কিন্তু নগদান বইতে বাড়ে নাই। তো আমরা এইভাবে বলতে পারি যে নগদান বইতে বাড়ে নাই কিন্তু ব্যাংকে বাড়ছে। তাহলে নগদান বইয়ের তুলনায় ব্যাংকে কি আছে? বেশি আছে। তো এটা কোথায় যাওয়া উচিত? যোগে। বাট আমরা বসাবো কোথায়? বিয়োগে। কেন? জমাতিরিক্তের কারণে। ওকে, দেখো আমি মানে কত প্যাশন নিয়ে পড়াই তোমাদেরকে, তাই না? খুবই প্যাশনেট একটা টিচার, বিকজ একই কথা বারবার বলতেছি। তো বাসায় যেয়ে তুমি কেন পড়বা বলো? বাসায় যেয়ে পড়লে এটা অন্যায় হবে না? মানে হলো তুমি কোথাও বিনিয়োগ করেছো আর তুমি কি অযথা বিনিয়োগ করো? যেমন তুমি যদি কোথাও মানে ধরো তুমি কোনো কোম্পানির শেয়ার কিনেছো, এটা একটা বিনিয়োগ। আবার তুমি কোনো কোম্পানির বন্ড কিনেছো, এটাও একটা বিনিয়োগ। তুমি যদি শেয়ার কেনা বাবদ বিনিয়োগ করো তুমি লভ্যাংশ পাবা, বিকজ তুমি ওই কোম্পানির মালিক। আর তুমি বন্ড কেনা বাবদ যদি বিনিয়োগ করো তাহলে তুমি সুদ পাবা, কেন? তুমি ওই কোম্পানির ঋণদাতা। তাহলে আমরা দুইভাবে বিনিয়োগ করতে পারি, আমরা শেয়ারে বিনিয়োগ করতে পারি অথবা আমরা বন্ডে বিনিয়োগ করতে পারি। শেয়ারে বিনিয়োগ করলে আমি ওই কোম্পানির মালিক হিসেবে বিবেচিত হব, সো আমি তখন লভ্যাংশ পাবো। ব্যাংক মানে আমার ব্যাংক আমার হয়ে লভ্যাংশ আদায় করবে তাদের থেকে। আর যদি আমি কোনো কোম্পানির বন্ড কিনি তখন আমি ওই কোম্পানির মালিক হিসেবে বিবেচিত হব না, আমি ঋণদাতা হিসেবে বিবেচিত হব। সেই ক্ষেত্রে আমার ব্যাংক কী করবে? আমার হয়ে ওদের কাছ থেকে সুদ আদায় করে আমাদের অ্যাকাউন্টে জমা করবে। এটাই বিনিয়োগের সুদ। ওকে, আচ্ছা তাহলে এটা বেশি, সো যোগে যাওয়ার কথা, বাট আমরা বসাবো কোথায়? বিয়োগে। কত টাকা বসাবো? 1200 টাকা। তাহলে এটা কেন বসালাম? 4, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, রাইট? বিনিয়োগের সুদ আদায় যা নগদানভুক্ত হয়নি, বুঝতে পেরেছো স্যার? ওকে ফাইন। এবার আসো আমরা 5, এখানে তো আর জায়গা নাই, আমরা 5-এ যাই। আমি এই সেটটা একটু দেখাই। ওকে, 4 গেল, এবার 5 নাম্বার। 5 কি বললো? ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 10,000 টাকা নগদান বইতে লেখা হয়নি। যে ওই সময় সুদের বিনিয়োগের সুদ আদায় করছে আর এখন বিনিয়োগের লভ্যাংশ আদায় করতেছে, কাহিনী তো একই। তো ব্যাংক আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়িয়েছে বাট আমরা নগদান বইতে বাড়াই নাই। তাহলে ব্যাংক 10,000 টাকা বাড়িয়েছে কোথায়? ব্যাংক বিবরণীতে, বাট আমরা কি বাড়িয়েছি? না। তাহলে কি প্রভাব পড়লো? ব্যাংকে বাড়লো বাট নগদান বইতে বাড়ে নাই। তাহলে নগদান বইতে যা আছে তার তুলনায় ব্যাংকে বেশি আছে। কি আছে স্যার? বেশি আছে। তাহলে এটা কোথায় যাওয়ার কথা? যোগে, বাট আমরা বসাবো কোথায়? বিয়োগে। কত বসাচ্ছি? 10,000। তাহলে এখানে লিখবোটা কি বলো? ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, না? আচ্ছা, লভ্যাংশ আদায় যা নগদানভুক্ত হয়নি। হ্যাঁ, ডট 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 দিয়ে দিলাম, যা নগদানভুক্ত হয়নি। কত স্যার? 10,000। আচ্ছা 5 গেল, এবার আমরা 6 নাম্বারটা একটু দেখি। আচ্ছা 6 কি বললো? ব্যাংক জমাতিরিক্তের সুদ 6,000 টাকা ধার্য করা হয়েছে। ব্যাংক জমাতিরিক্তের সুদ, স্যার ব্যাংকে যদি আমাদের টাকা জমা থাকে
এই টাকার উপরে আমরা কি সুদ দিব না আমরা ব্যাংকের কাছ থেকে সুদ পাবো? তার মানে ব্যাংক জমার জন্য ব্যাংক সুদ দেয় আমাদেরকে, এটাকে মঞ্জুরিকৃত সুদ বলে। কি বলে? আমরা যদি ব্যাংকের থেকে সুদ পাই এটা হলো মঞ্জুরিকৃত সুদ। আর ব্যাংক জমাতিরিক্ত এটা আমাদের জন্য দায়। এখন কি ব্যাংক আমাদেরকে সুদ দিবে না উল্টা আমাদের থেকে নিবে? এটাকে বলে ধার্যকৃত সুদ বা কর্তনকৃত সুদ। বুঝছো? তাহলে ব্যাংক সুদ মঞ্জুর করলো মানে ব্যাংক আমাদেরকে সুদ দিল, আমরা পেলাম, ব্যাংক আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়াবে। আর যদি ব্যাংক সুদ ধার্য করে বা কর্তন করে তাহলে ব্যাংক আমাদের থেকে সুদ নেবে, তার মানে আমাদের অ্যাকাউন্ট থেকে ব্যাংক কি করবে? টাকা কমাবে। তাহলে ব্যাংক জমাতিরিক্তের উপর ব্যাংক 600 টাকা বা 6000 টাকা সুদ ধার্য করছে। তাহলে বলো তো ব্যাংকে আমাদেরকে সুদ দিচ্ছে নাকি নিচ্ছে? নিচ্ছে। আর ব্যাংক যদি সুদ নেয় ও তো আর আমার বাসায় এসে নক দিবে না, ভাই টাকাটা দেন। এটা করবে বলো? নাকি আমার অ্যাকাউন্ট থেকে গেছেন? অ্যাকাউন্টে যা আছে বাস। আচ্ছা, তাহলে ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে 6000 টাকা যদি কেটে নেয় তাহলে ব্যাংক বলো তো ব্যাংক বিবরণীতে বাড়াবে না কমাবে? কমাবে। বাট আমরা কি এটা জানি? আমরা কি নগদান বইতে কমিয়েছি? না। তাহলে দেখো ব্যাংক বিবরণীতে কমছে কিন্তু নগদান বইতে কমে নাই। তাহলে নগদান বইয়ে যা আছে তার তুলনায় ব্যাংকে কম আছে। তাহলে এটা কোথায় যাওয়ার কথা? বিয়োগে। বাট আমরা বসাবো কোথায়? কেন? জমাতিরিক্তের জন্য 6000, রাইট? তাহলে আমরা এখানে কি লিখতেছি? 6 দিয়ে ব্যাংক ধার্যকৃত সুদ যা নগদানভুক্ত হয়নি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো 7, লাস্ট ওয়ান। 7 বলল প্রদেয় হিসাবে 7000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি। প্রদেয় হিসাব মানে কি? পাওনাদার। পাওনাদারকে ব্যাংক কি করছে? হ্যাঁ, প্রদেয় হিসাবকে বা পাওনাদারকে ব্যাংক পরিশোধ করে দিচ্ছে। এই প্রদেয় হিসাবটা কার? আমাদের। ব্যাংক আমাদের হয়ে আমাদের পাওনাদারকে টাকা পরিশোধ করে দিচ্ছে। তাহলে ব্যাংক কি করবে? আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কমিয়ে দিবে না? সো ব্যাংক বিবরণী থেকে টাকা কমাবে। কত কমাবে? 7000। বাট আমরা কি এটা জানি? আমরা কি কমিয়েছি? না। তাহলে ব্যাংক বিবরণীতে টাকা কমছে বাট নগদ বিবরণীতে কমে নাই। তাহলে নগদ বিবরণীতে যা আছে তার তুলনায় ব্যাংক বিবরণীতে কম আছে। কি আছে? কম আছে। তাহলে এটা কি হওয়া উচিত? বিয়োগ। কিন্তু আমরা বসাবো কোথায়? কেন? জমাতিরিক্তের কারণ। ওকে স্যার? সো ম্যাথ করার সময় কিন্তু খুবই কনসাস থাকতে হবে। হ্যাঁ, ভুলেও যদি ভুল করো তাহলে কিন্তু গেস। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখবো? 7 দিয়ে কি লিখবো বলো? কি লিখবো আমরা? ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবকে পরিশোধ, নাকি? ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবকে পরিশোধ, রাইট, যা নগদানভুক্ত হয়নি। যে ডট 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 ডট। ওকে, আর কিছু আছে বসানোর মতো? নাই। তারপরে আমরা সবাইকেই বসিয়েছি। ওকে, এবার আমরা এগুলোকে যদি যোগ করি তাহলে কত হয় বলো? 16 আর 7 কত হয়? 23000। 23000। এখন এটার সাথে 1 লাখের সাথে 23000 যোগ করবো, 1,23,000। ওকে, তো আমরা এখন এই জায়গাটাতেও যোগ করি 16000 আর 10000, 26000, 27200। কত হয় স্যার? 27200। এই লাস্টের টাকার সোজা বসাবা। হ্যাঁ, লাস্টের টাকার সোজা। আচ্ছা, তাহলে এখন 1,23,000 থেকে আমরা যদি কত 27200 মাইনাস করি তাহলে কত হয়? 1,23,000 মাইনাস 27200 ইকুয়াল 95,800। কত হচ্ছে স্যার? 800। ওকে, তাহলে আমাদের নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কত ছিল? কিন্তু তুমি যদি ব্যাংকে ফোন দাও যে ভাই ব্যাংক তোমাদের হিসাব অনুযায়ী কত আছে ব্যাংক জমাতিরিক্ত, ওই বেটা কি বলবে? 95,800, তাই না? বলো। আচ্ছা, এই হলো বিষয়। এটা কি অনেক কঠিন ছিল না যথেষ্ট সহজ? খুবই সহজ না? যে ফার্স্ট ক্লাসেই তোমার মনে হইতেছে আরে আমি তো সব পেরে গেছি। তাহলে পড়াশোনা কিন্তু খুবই ইজি। জাস্ট একটা কাজ করতে হবে, ইউ হ্যাভ টু বি রেগুলার। এই তোমার কাজ এটাই। আর বাসায় যদি আমার কাছে পড়ার পরও পড়তে হয় তার মানে তুমি পোলিও রোগে আক্রান্ত। তোমাকে পোলিও টিকা দেওয়া হয় নাই, তোমার মেধার বিকাশ ঘটে নাই। আর যে আমার কোচিং মানে আমার ক্লাসে এসে ঝিমাবা ঘুমাবা ফোন চাপ্পা, ওর ফিউচার একদম ব্ল্যাক হোলের মতো অন্ধকার।